এই কোনটা কোনটা নাম কি? এরাই আবার এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 28,67,000 মানুষ মারা গেছেন। কোভিড-19 বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে লকডাউন। এদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা এই লকডাউনের বিরুদ্ধে মিছিল সমাবেশ করছেন। কোভিড-19 কারণে সারা বিশ্ব জুড়ে বেকার হয়ে পড়ছেন কয়েক কোটি মানুষ। একই ছাড়া দুর্মূল ঊর্ধ্বগতি মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়াও সাম্প্রতিককালে হেফাজত ঘিরে বাংলাদেশের রাজনীতি মাঠ অনেকটা গরম। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকিয়া পারভীন খানম এমপি। আমাদের সাথে আছেন সাবেক সাংসদ বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা বিলকিস ইসলাম। আমাদের সাথে আছেন সাবেক সাংসদ যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন। আমাদের সাথে আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা ডক্টর আরিফা জাসমিন নাইন। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি ডক্টর রফিকুল হাসান খান জিন্না। আমাদের সাথে আছেন প্রবাদন চট্টগ্রাম পূর্বতন শাহরিয়া হাসান। জি শাহরিয়ার ভাই, আমরা প্রতিদিনই কোভিড-19 আপডেট দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। আজকে কোভিড-19 আপডেট যদি আমাদের একটু জানান যে সর্বশেষ অবস্থা কি। আজকে লকডাউন শুরু হয়েছে, ঢাকাতে দেখলাম ব্যবসায়ীরা মিছিল সমাবেশ রাজপথ অবরোধ করেছে, গাড়ি ভাঙচুর করেছে। হ্যাঁ, সর্বশেষ আপনার চট্টগ্রামের অবস্থাটা কি একটু বলেন এবং সারা বাংলাদেশের যে অবস্থাটা তুলে ধরেন প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ জানাই। একই সাথে আজকের প্যানেলে যারা সম্মানিত আলোচক আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি কোভিডের আপডেটটা দিয়ে দিই আপনাদেরকে, যেটি সরকারি সূত্র থেকে প্রাপ্ত গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি আমাদেরকে তথ্য দেওয়া হয় সেটির উপর ভিত্তি করে 227টি সরকারি বেসরকারি পরীক্ষাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় 30,239 জনের। 7,075 জন গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়েছে। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 52 জন এবং সুস্থ হয়েছেন 2,932 জন। এছাড়া সামগ্রিকভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-19 মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 38,13,624 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 6,44,439 জনের শরীর। এই পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হবার পর ঘরে বাইরে হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসার সেবা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন 9,318 জন। দুঃখিত, সুস্থ হয়ে ফিরেছেন 5,55,414 এবং আপনার বর্তমানে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর সর্বশেষ মৃত্যুবরণকারীর সংখ্যা 9,318 জন। এটি ছিল কোভিড-19 সর্বশেষ তথ্য। আর প্রাসঙ্গিকভাবে যে কথাগুলো আপনি এনেছেন সেটি আসলে একটি কঠিন একটা অবস্থা। হ্যাঁ, সর্বক্ষেত্রে নয়, দেশের কোনো কোনো জায়গায়, ঢাকায় কয়েকটা অঞ্চলে, চট্টগ্রামে খুব তেমন একটা বড় বলা যায় না, বিভিন্ন জায়গায় লকডাউনের বিরুদ্ধে কিছু ব্যবসায়ীরা সাধারণত কিছু ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে। তাদের ভাষ্য হচ্ছে তারা যদি ব্যবসা বাণিজ্য করতে না পারে তা চলবে কি করে। এই প্রেক্ষাপটের উপর তারা লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিষয়টা আসলে ঠিকভাবে বোঝানো মুশকিল। যারা এটি পক্ষে অবস্থান নিয়েছে তাদেরও তো কিছু যুক্তি আছে, কিন্তু তার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জীবন বাঁচলে জীবিকা করা যাবে, সেটি হচ্ছে বড় কথা। আবার এটিও ঠিক, জীবিকা না থাকলে জীবনও বাঁচে কি করে। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের যে দৃষ্টিভঙ্গি ছিল, তারা বলেছিল সময় কমিয়ে দিয়ে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে, এটা অন্তত 4 ঘন্টার হলেও এইভাবে একটা সুযোগ দেওয়া হবে। তো সরকার নিশ্চয়ই অবস্থানটা বুঝতে পারছে যে কোথায় কিভাবে কি করা উচিত, সেই অবস্থা থেকে নীতি নির্ধারকরা নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন। আর আমরা বুঝতেই পারছি যে লকডাউনটা তো আসলে দরকার, এটি তো আপনার দরকারি না বলা যাবে না কোনোভাবেই।
কোনোভাবেই বলা যাবে। এবং বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের অভিমত হচ্ছে 1 সপ্তাহ নয় 2 সপ্তাহের জন্য লকডাউনটা দরকার, এরকম একটা অভিমত আছে। তো সেই প্রেক্ষাপটে আসলে আমাদের দরিদ্র দেশ, তো দরিদ্র মানুষরা তাদের ব্যবসাপাতি না থাকলে, তারা কাজে না করলে খাবে কি করে? সেই ক্ষেত্রে সরকারের দৃষ্টিপাত করতে হবে যে এই মানুষগুলোকে জীবন যাপনের জন্য কিংবা রুজি রোজগারের জন্য কি ব্যবস্থা করা যাবে, কি বিকল্প অবস্থা নেওয়া যায়, সরকারকে বিবেচনা করতে হবে বলে মনে করি। এই হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আপনার, কেউ কেউ আবার কিছু অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করে বিভিন্ন মহলে ইন্ধন দিয়ে, সেটিও সরকারকে দৃষ্টিতে রাখতে হবে যে এই জায়গায় আমরা কোনো ধরনের কোনো আপনার প্ররোচিত করার কোনো বিষয় আছে কিনা, সেই জায়গাটাও সরকারের খেয়াল করা উচিত। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে কোভিড নিয়ে যেভাবে এখন দাপিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ আমরা যখন গত বছরের মার্চ এপ্রিল মেতে যখন আমরা একটা চূড়ান্ত একটা ঢেউ দেখেছিলাম, সেটির চাইতে কিন্তু প্রকট আকার ধারণ করেছে। অর্থাৎ প্রথম অবস্থায় আমি যদি এভাবে বলি যে আমরা যারা মোটামুটি লেখাপড়া জানেন, শিক্ষিত ব্যক্তিরা যারা আছেন, তারা ধরে নিয়েছিলেন যে স্বাস্থ্য সুরক্ষায় চললে, নিয়ম কানুন মেনে চললে, সাবান দিয়ে হাত ধুলে কিংবা আইসোলেশনে থাকলে আমরা খুব একটা হব না, এই কোভিড আমাদেরকে খুব একটা আক্রান্ত করতে পারবে না, এটি মানুষের মধ্যে একটা আস্থা ছিল এবং সেটি হয়েছে। মানুষ যতই নিরাপদ থেকেছে, যতই স্বাস্থ্য সুরক্ষা থেকে খেয়াল রেখেছে, একটু ভালো ছিল। কিন্তু এবার যেটা হয়েছে, আপনার পরিপূর্ণভাবে আপনার সজাগ থাকতে হচ্ছে। কোনোভাবেই আপনার একটু এদিক থেকে সেদিক হলেই আতঙ্ক কাজ করছে। ব্যক্তিগতভাবে যদি বলি, সেটা আমার ভেতরেও কাজ করছে যে আমি গত বছর এতটা আমি আতঙ্কিত ছিলাম না, কারণ তার পাশে যে অবস্থা দেখছি সেই অবস্থা প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর বলুন, সরকার বলুন, তাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কিভাবে সামাল দেওয়া যায়। পাশাপাশি এটিও দেখতে হবে যে দরিদ্র যে জনসাধারণ যে মানুষগুলো আছে, দিন আনে দিন খায়, সেই মানুষগুলো তো কিভাবে চলবে, সে বিষয়টি তো দেখতে হবে। এখন যদি বলা হয় যে কিভাবে দেখবে, সেটি তো ভিন্ন বিষয়। একটা দেশে যখন রাষ্ট্র সরকার থাকে, তখন তাকে ভাবতে হয়, সীমিত সাধ্যভিত চিন্তা করতে হয় যে মানুষগুলোকে কিভাবে কি করা যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, কেউ কেউ বলছেন যে আপনার কলকারখানা খোলা আছে, অফিস আদালত খোলা আছে, এই ধরনের সবকিছু খোলা আছে, তো বাকিগুলো বন্ধ কেন? তো সেটির পক্ষে বিপক্ষে যুক্তি আছে, তাদের কথাটা যৌক্তিক। আবার দ্বিতীয় কথা হচ্ছে, এটা সব একসাথে যদি একেবারে বন্ধ করে দেয়, তাহলে তো মানুষ চলবে কিভাবে, ফিরবে কিভাবে? ব্যাংক এখন 2 ঘন্টা খোলা রেখেছে, ব্যাংক যদি একেবারে বন্ধ করে দেয়, তাহলে মানুষ এই ছোটখাটো ব্যবসা বাণিজ্য যেগুলো দিনের বেলা করছে, মুদি দোকান, ওষুধপত্র, এরা কিভাবে টাকা লেনদেন করবে? তো 2 ঘন্টা খোলা রাখতেই হবে, এটা একটা যুক্তি আছে। কিন্তু আবার শুধু যে আপনার ওরা খোলা আছে আমরা কেন বন্ধ, সেটা বললে তো হবে না। তবে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা আমি বলতে চাই, সেটি হচ্ছে এটি বরাবরই হয়ে থাকে আমাদের যারা দেখভাল করেন তাদেরকে বিষয়টা বোঝা উচিত। দেখুন, গতকাল যখন লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে, তখন প্রচুর মানুষ শহর ছেড়েছে। ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ শহর ছেড়েছে, চট্টগ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহর ছেড়েছে। তারা তাদের যার যার গন্তব্যে তারা চলে গেছে, ভাবলো 7 দিন 10 দিন 15 দিন লকডাউন থাকবে, থেকে করবোটা কি, বা তারা মনে করেছে চলে যাওয়াটা ভালো। যদিও সেটা উচিত নয়, এত মানুষ একসাথে গাড়িতে ঘোড়াতে বাজারে গঞ্জে একসাথে হলো, তো আর আপনার যে কারণে লকডাউন দেওয়া হলো, সেটার পুরো বিপরীতমুখী ঢেউটা গেল গতকাল। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে সেটি দেখুন, গণপরিবহনে আপনার বলা হয়েছে যে আপনার আসন সংখ্যার অর্ধেক মানুষ থেকে পারবে, অর্থাৎ এক সিটে একজন, 2 জন যেখানে বসে সেখানে একজন মানুষ পাবে, সেইভাবে গণপরিবহন গুলো চলবে। কিন্তু গতকাল যে বিষয় হয়েছে, পুরো আপনার সম্পূর্ণ সিটে মানুষ তো আছে, অর্থাৎ গণপরিবহন বোঝাই করা মানুষ আছে, কিন্তু ভাড়া সে আবার ওই দ্বিগুণ নিয়ে, ভাড়া কিন্তু সে আবার ওটা নেয়নি। সরকার নির্ধারিত যে আপনার কি বলা হয়, অর্ধেক প্যাসেঞ্জার নিলে দ্বিগুণ, সেটা নয়, সে পুরো প্যাসেঞ্জার নিয়ে দ্বিগুণ নিয়েছে। অর্থাৎ জনগণ কতভাবে নিষ্পেষিত হচ্ছে, সে যাচ্ছে দাগাদাগাদি করে, কিন্তু ভাড়া দিচ্ছে দ্বিগুণ। বলে যে সরকার নির্দেশনা ওরা 60% বলে। আপনি একটা কথা বলি, এটা আমাদের এখানে যারা আছেন বুঝে রাখা উচিত যে সরকারের সঙ্গে গণপরিবহনের মালিক শ্রমিকের চুক্তি হয়েছে। তারা করেছে যে এই সময়টায়, লকডাউনের সময়টায়, সরি লকডাউনের আগে একটা চুক্তি করেছে যে স্বাস্থ্য সুরক্ষা মানে এইভাবে গাড়ি চালাবা, এতে করে যে প্যাসেঞ্জার কম নিতে হবে, তোমরা 60% বৃদ্ধি তোমাদের ভাড়া হবে, অর্থাৎ 1 টাকা ভাড়া হলে 1 টাকা 60 পয়সা তুমি ভাড়া আদায় করবা। কিন্তু ওরা তা করছে না, ওরা 1 টাকা 2 টাকা আদায় করছে, সব জায়গায় সেটা করছে। কিন্তু কাগজে লেখা আছে, ওই যে আপনার কাজের কি বলা হয়, গোয়ালে গরু নেই, কাজের খাতায় লেখা আছে। তো সরকারের খাতায় লেখা আছে 60% ভাড়া বাড়িয়েছে, কিন্তু নিচ্ছে 100% বেশি। এগুলো দেখভাল করাটা খুব দরকার, কারণ মানুষ এখন অভিযোগ করতে চায় না, কারণ অভিযোগ করে লাভ হয় না। অভিযোগ করতে চায় না কারণ অভিযোগ করার পর অভিযোগ কোনো ফলাফল পাওয়া যায় না, যার জন্য মানুষ মনে করে বাবা 10 টাকা আমার পকেটে গেলে গেছে, না খেয়ে থাকবে একবেলা, তো ভালো, ঝগড়া চাকরি দরকার নেই, কাকে বিচার দিই, এই ধরনের চিন্তা ভাবনা করতে। এই বিষয়গুলো মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে খেয়াল করা উচিত। আর স্বাস্থ্য সুরক্ষার সেই বালাইটা কিন্তু এখনো নেই। এখনো কিন্তু গণপরিবহনে আপনার যারা চালক, যারা সহকারী, তারা কিন্তু ডেজার্টসে মাস্ক ছাড়া চলছে। এবং গাড়ির আমি গতকাল বেরিয়েছিলাম,
আমি গতকালও দেখেছি যে আমার পাশে বসা দুজনের মুখে মাস্ক নাই, বলতে গেলে আরো উল্টো কথা বলে। হ্যাঁ, উল্টো কথা বলে যে আমাদেরকে ধরবে না, আপনি ভয় পেলে আপনি মাস্ক দিয়ে রাখেন, আপনাকে ধরলে যেটা হবে মাস্ক দিয়ে রাখেন। এই জি যে একটা সাইরে ভাই, অবস্থা, কি একটা। সাইরে ভাই, এই সমস্যাটা শুধু বাংলাদেশে না, আমাদের ইউরোপের জি। কান্ট্রি গুলাতে কিন্তু একই সমস্যা এখানে আছে, এখানে অনেকেও আছে এগুলো মানে না। হ্যাঁ, হ্যাঁ, না তারপরে কিন্তু ফাইন হয়, জরিমানা হয়। হ্যাঁ, অনেকে বাধ্য হয়ে মানতে হয়েছে। কিন্তু এখানে কিন্তু আপনার এই লকডাউনের বিরুদ্ধে যুক্তরাজ্য, আপনার একটা গ্রুপ আছে, এরা মিছিল মিটিং আন্দোলন করে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। এটা কিন্তু পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু না, হ্যাঁ, বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, জনগণ সচেতন না। না, এটি ঠিক বলেছেন আপনি। আমি তো দেখি যে যুক্তরাষ্ট্রের মতো দেশে আপনার লকডাউনের বিরুদ্ধে আন্দোলন করেছে, আরো অনেক দেশে করেছে। এখন আমি যে কথাটা সহজভাবে বলতে চাই সেটা কি জানেন, কোন দেশে কোন বাড়িতে কার ঘরে কি হয়েছে সেটি আমি দেখার অত দরকার নেই। ওরা যখন খুব ভালো হয়, ওরা যখন খুব মেধাবী হয়, ওরা যখন খুব সভ্য হয়, তখন কি আমরা কি ওই সভ্যটা হয়ে যাই যে আমরা এই 1 মাসের মধ্যে সভ্য হয়ে যাব? ওরা যখন খুব লেখাপড়া শিখে, ওরা যখন চাঁদে যায়, ওরা যখন মঙ্গলে যায়, আমরা কি সে বলি যে আমরা 6 মাসের মধ্যে মঙ্গলে যাবো? আমরা কি পারি সেটা? পারি না। তো এখন ওরা খারাপ হয়েছে বলে আমি একবার সাথে সাথে খারাপ হয়ে যাবো, মানে ওরা হয়েছে এখন আমি হয়ে যাই, সেটা তো হয় না। অর্থাৎ বিষয়টা হয়েছে এরকম, কোন দেশে কি হলো না হলো সেটা দরকার নাই, আমি কিভাবে ভালো থাকবো আমার সরকার সেটা চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনাটা নির্দেশনা জারি করেছে, জনগণকে সেটা একটু বোঝাতে হবে যে এটি কিভাবে মানতে হয়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাইরে ভাই। আসলে আমরা এই মুহূর্তে আমি একটু যাবো, আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং যিনি ইউকে মেডিকেল সোসাইটি সম্মানিত সভাপতি, দীর্ঘদিন চিকিৎসা পেশায় ছিলেন, অধ্যাপনা করেছেন এবং কোভিড এর এই শুরু থেকে আমাদের প্রবাস দর্পণে বিভিন্ন মিডিয়াকে কথা বলেন জনগণের সচেতন করার জন্য কি করা উচিত, কি করণীয়। এবং জিন্না ভাই উনি খোঁজ খবর রাখেন সারা পৃথিবীতে কি হচ্ছে। আমি যাবো ডাক্তার রফিকুল। জিন্না ভাই একটু আনমিট করতে হবে। জিন্না ভাই, বাংলাদেশে আমরা যে কোভিড এর দ্বিতীয় ধাপ বলা হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে জানেন লকডাউন করা হয়েছে। আমি আজকে সকালে একটু আতঙ্কিত হলাম, যুক্তরাষ্ট্রে কোভিড এর চতুর্থ ধাপ নিয়ে আজ কথা হচ্ছে, চতুর্থ ধাপ আসার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এই মানে বছরের পর বছর কি কোভিড, আপনার একটা প্রশ্ন করতে, কোভিড কি লেগেই থাকবে? আর বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে তো সবাই খুব আতঙ্কিত, যদি বাংলাদেশে আল্লাহ না করুক যদি ইউরোপের মতো হয়, আর বাংলাদেশে যে গণবসতি, বাংলাদেশের মানুষের সচেতন না, কি হতে পারে বাংলাদেশে, এবং চিকিৎসা হিসেবে কি বলবেন? ধন্যবাদ রূপক এবং প্যানেলে যারা আছেন, শাহরিয়ার সুন্দর রিপোর্ট দিল সে সম্পর্কে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা। আমি আজকেও দেখছিলাম যে বিশ্বব্যাপী এ ধরনের মহামারী কখনো লিপিবদ্ধ করা হয়নি। এই মাত্রার যে মহামারী যেটা দেখা গেছে, কারণ বৈজ্ঞানিক কারণে এটা আজকে মানুষের সামনে আরো প্রকট ভাবে দেখা গেছে। সব মিলিয়ে 131 মিলিয়ন পিপল সারা দুনিয়াতে আক্রান্ত হয়েছে এবং 2.85 মিলিয়ন পিপল সারা পৃথিবীতে মারা গেছে। যুক্তরাজ্যেই মারা গেছে 1,27,000। আপনারা জানেন যে সেটা পৃথিবীর সর্বোচ্চ হচ্ছে ইউনাইটেড স্টেটসে, আমেরিকাতে, তারপর ব্রাজিল, ভারত এবং বিভিন্ন দেশগুলো, এগুলো সবাই আমরা মোটামুটি জানি। আবার আজকেই আমি সকালবেলাও একটি আলোচনায় দেখছিলাম যে এই রোগ প্রতিরোধের জন্যও যে ভ্যাকসিন তৈরি করা, সেটাও কিন্তু একটা রেকর্ড অবস্থায় পৃথিবীতে একটা বৈজ্ঞানিকদের সাফল্য যেটা বলা চলবে। আমরা যেটা আলাপ করছিলাম আজকে যে এবারে নিশ্চিতভাবে নোবেল প্রাইজ পাওয়া উচিত যারা সংক্ষেপ সময়ের মধ্যে যারা ভ্যাকসিন প্রস্তুত করেছে, যার এফিকেসি প্রায় 95% পর্যন্ত গেছে। প্রতিটি উন্নত দেশে এটার ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে। ভ্যাকসিনের যদি স্ট্যাটিস্টিক দেখা যায় তাহলে দেখা যাবে যে কোন কোন দেশ এ ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে গেছে এবং সারা দুনিয়াতে কিভাবে চলছে। আর এই ভ্যাকসিনের যদি আমি দেখি যে আজকে সারা বিশ্বে যেটা দেখা গেছে, ইউকেতেই ধরেন 36.9 মিলিয়ন পিপুলকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটি ডোজ করে দেওয়া হয়েছে, আর 5.38 মিলিয়ন পিপুলকে দুটো কমপ্লিট ডোজ দেওয়া হয়েছে। এটা জনসংখ্যার প্রায়
8.1 লোককে অলরেডি ভ্যাকসিন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রায় 1/3 লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেটসে দেওয়া হয়েছে 165 মিলিয়ন লোককে, আর চায়নাতে 140 মিলিয়ন জনসংখ্যা অনুপাতে। বাংলাদেশে আমি যেটা আজকে পর্যন্ত খবর পেলাম যে প্রায় 5.5 মিলিয়ন পিপুলকে ফার্স্ট ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আবার সঙ্গে সঙ্গে একটিও দেখলাম খবর আজকে যে বাংলাদেশের ভ্যাকসিন নতুন আর ডোজ দেওয়া হবে না 8 তারিখের আগ পর্যন্ত, এবং সেখানে দ্বিতীয় ডোজের কথা বলা হয়েছে। এখানে এর মাধ্যমে আমি বাংলাদেশের যে দ্বিতীয় সার্জ যেটা বলা হচ্ছে আর কি, সেকেন্ড তরঙ্গ যেটা বলা হয় আর কি, সেটা যেটা চলছে আর কি, এতে বিভিন্ন ধরনের স্ট্রেইন কাজ করছে। এবং শাহরিয়ার যে কথাটি বললেন সেটার সঙ্গে কিছুটা মিলছে, যে এবারের সংক্রমণের এটা আমি যেটা বাংলাদেশে দেখছি সেটাতে দেখছি যে বাংলাদেশে যারা ইভেন প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছে তারাও আক্রান্ত হচ্ছে, এবং খুবই সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও কোনো ফাঁকে তাদের আক্রান্ত হওয়ার কথা দেখা যাচ্ছে। কিন্তু এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে এটাকে বাংলাদেশে নিয়ন্ত্রণ করা যেতে পারে সে ব্যাপারে যদি দেখা যায়, তাহলে আমাদের দুটো জিনিস। একটি কথা বলা হয়েছে যে লকডাউন। আমার যেটা ধারণা বাংলাদেশের, যে বাংলাদেশের এই যে এবং লকডাউনের যে চিত্রগুলো আমি দেখছি বাংলাদেশের, আমি খুবই নিয়মিতভাবে বাংলাদেশের অবস্থাটা দেখার চেষ্টা করি, যে এবং পত্রপত্রিকা এবং আমাদের মিডিয়ার মাধ্যমে যেটা দেখি, যে লকডাউন কতটুকু কার্যকরী হবে এবং কার্যকরী হচ্ছে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। লকডাউন যেমন প্রয়োজন, যেমন বিলেতের কথা যদি চিন্তা করি, গতকাল এই দেশে 10 জন লোক মারা গেছে মাত্র, যেখানে আমরা একসময় কয়েক হাজার লোককে প্রতিনিয়ত মৃত্যুর কথা আমরা দেখেছি। আজকে সেখানে আপনার বাংলাদেশে এই যুক্তরাজ্যে এটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব হলো, এবং হাসপাতালে ভর্তির রেটও কমে গেছে। হাসপাতালে এখন যথেষ্ট সংখ্যক আইসিইউ এর বেড এ দেশে আছে, অথচ যুক্তরাজ্য ইউরোপের সবচেয়ে আক্রান্তদের মধ্যে একটি সবচেয়ে বেশি বড়। এটার যদি দেখা যায় তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্রিক্ট লকডাউন যেমন হয়েছে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের প্রোগ্রেসটা, ভ্যাকসিনেশনের ফলে আমি একটি আমার পারিবারিক ভাবে আমি বাংলাদেশের খবর নিয়ে দেখলাম যে আমার দুজন আমার আত্মীয় যারা সিনিয়র সিটিজেন বলা চলে আর কি, 60 বছরের উপরে যাদের বয়স, তারা ভ্যাকসিন নেওয়ার পরেও তাদের করোনা ভাইরাস হয়েছে। কিন্তু আমি একটি কথা তাদেরকে বলেছিলাম, এবং আমি সায়েন্টিফিক বেসিসেই বলেছি, যে তোমাদের হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের ফুল ব্লোন ডিজিজ আছে, তোমাদের পজিটিভ আছে, কিন্তু তোমরা তোমাদের মৃত্যুর সম্ভাবনা আমি আশা করছি যে অনেক কম। যদিও তোমাদের কোমরবিডিটি আছে, তোমাদের অন্যান্য আমরা যেটাকে বলি এক্সট্রিমলি ভালনারেবল গ্রুপের মধ্যে তোমরা পড়ো, তবুও তোমাদের সম্ভাবনা বেশি। এবং আমি অত্যন্ত প্রীত হয়েছে যে তারা দুজনেই সুস্থতার বাড়িতে থেকেই চিকিৎসা নিয়ে সুস্থতার দিকে গেছে। তো দুটো জিনিস আছে, একটা হচ্ছে তারা আইসোলেশন খুব ভালোভাবে মেনেছে, এবং তারপরেও তারা আক্রান্ত হয়েছে, কিন্তু তারপরেও তাদের রেজাল্টটা ভালো, বিকজ একটাই মাত্র আমি কারণ দেখছি, তারা ভ্যাকসিনেটেড হয়েছে। কাজে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে কথাটি শাহরিয়ার খুব ক্লিয়ারলি বলেছে, যে আজকে 1 সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে, তার জন্য যেভাবে লোক ছুটছে সেখানে কোনো মানে দূরত্ব বা নিরাপত্তা আমি লক্ষ্য করছি না। তারপরে যেভাবে এখনো লোকজন চলাফেরা করছে লকডাউনের পরেও, চট্টগ্রামেই দেখলাম যে
খুব স্বাভাবিক জীবনযাত্রার মতো হচ্ছে, যদিও মাস্ক পরাটা বেড়েছে দেখেছি, কিন্তু লোকজন চলাফেরা ঠিকই করছে এবং যে কোনো সামান্য ছুতুতেই তারা বেরিয়ে আসছে। কাজে লকডাউনের আবার এক সপ্তাহ পরে যখন ছেড়ে দেওয়া হবে তখন যদি 11ই এপ্রিলের পর বা পরবর্তী সময়েও এক সপ্তাহ পরেও যদি দেওয়া হয়, আবার লোকজন ফিরতে শুরু করবে, তখন এই তো একই অবস্থা হবে। কাজেই এই যে শহর ছেড়ে চলে যাওয়া, লাভটা হলো কি এতে? তাহলে এটা দিয়ে লাভ হলো কি? কাজে কিন্তু তাহলে এইভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? একটা হচ্ছে জিনে ভাই, আবার আসবো। জিনে ভাই, আমরা কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই বিষয়টা আমরা একটু আবার আসবো, আপনার কাছে একটু বলবেন। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আরিফা জাসমিন নাইনাফা। নাইনাফা একটু আনমিট করতে হবে। নাইনাফা, আমরা যে বিষয়টা আপনার একটু আনমিট করেন প্লিজ। যে বিষয়টা জানতে হবে, যে কথাটা বললেন যে এই যে বাংলাদেশের আনমিউট। হ্যাঁ জি, ঠিক আছে আপা, ঠিক আছে, শোনা যাচ্ছে। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই যে মানে সচেতন না, বা বাংলাদেশের মানুষ মাস্ক পরছেন না, বাংলাদেশের মানুষ মানছেন না, বিভিন্ন রাজনীতি দল আছেন আপনারা। আমরা জানি মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। এটা কিন্তু একটা যুদ্ধের মতো, বিশেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ। ওই জায়গায় যদি রাজনীতি, আপনাদের রাজনীতিবিদ আছেন, আপনারা যদি নিজ নিজ এলাকায় সেইভাবে জনগণের সচেতন করার জন্য যদি আপনারা ঝাঁপিয়ে পড়েন, তাহলে কি এই কোভিড এর আক্রান্ত সংখ্যাটা কম হতে পারে না? কি বলবেন? ধন্যবাদ যারা আলোচক বৃন্দ আছেন সবাইকে, এবং উপদা আপনাকেও। তো কথাটা সত্যি বলেছেন, এবং আপনি যে কথাটা তুলেছেন যে রাজনৈতিক দলগুলি সবাই ঝাঁপিয়ে পড়া, তো আমি আমার বিএনপির পক্ষ থেকে বা আমার নিজের দলের পক্ষ থেকে আমি বলতে পারি, এই কোভিড-19 ভাইরাস যখনই এটা সূত্রপাত সেই মার্চ থেকে, তখন থেকে বিএনপি বলে আসছে, সবসময় বলে আসছে জনগণকে সচেতন করার জন্য। বিএনপি নিজে যেভাবে সচেতন করার জন্য সে লিফলেট থেকে শুরু করে যেভাবে জনগণকে সচেতন করতে হয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, তাদের জন্য যারা কিনা দরিদ্র লোক জনগোষ্ঠী ছিল তাদের মধ্যে ত্রাণ তৎপরতাও চালিয়েছে, এবং সরকারকেও বিভিন্নভাবে বলেছে যে কি কি ব্যবস্থা নিলে পরে এই কোভিড-19 বা এই ভাইরাসটা এত দ্রুত গতিতে এতটা ছড়াবে। কিন্তু কোনো ব্যাপারে সেই গভর্নমেন্ট কিন্তু সে ব্যাপারে কোনো কর্ণপাত করেননি। হাসপাতালগুলিতে যে দেখেন স্বাস্থ্যসম্মত যে চিকিৎসাগুলি নেওয়া হবে সেগুলি স্বল্পতা, সেদিকে উদাসীন। তারপরে দেখা গেল যে আপনার যে এটাকে ইয়ে করার জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেদিকে উদাসীন থেকে শুধুমাত্র লকডাউন দিয়ে কি এই ভাইরাস বন্ধ করা যাবে বা এটাকে নিয়ন্ত্রণ করা যাবে? এখানে দেখেন, এই কোভিড-19 কে যদি নিয়ন্ত্রণ করতে হয় অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগ নিতে হবে। কিন্তু দেখেন, একটা সুবর্ণ জয়ন্তী গেল, সেটাতে পর্যন্ত গভর্নমেন্টকে দেখবেন একদলীয়, সুবর্ণ জয়ন্তীটাও তিনি একদলীয় ভাবে পালন করতে চেষ্টা করেছেন। এখন দেখা যাবে একটা সুবর্ণ জয়ন্তীকে যেখানে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে সেই আমরা একটা আনন্দ করব বা দেশের সব মানুষ মিলে একটা প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবো, সেখানে রক্তাক্ত করে দেওয়া হবে। এই হলো গভর্নমেন্টের পলিসি। এখন বিএনপি হলো একটা দল, সেই দলের যে সীমিত সাধ্য আছে সেই সীমিত সাধ্য দিয়ে জনগণের পাশে আছে, সচেতনতা বৃদ্ধিতে যেমন কাজ করছে, ঠিক তেমনি ভাবে যারা অসহায় দরিদ্র এবং কোভিড-19 এর জীবনযাত্রায় কষ্ট করছে তাদেরকেও সহায়তা দিচ্ছে। একটা দল এবং একটা সরকার, দুটো তো দুই জিনিস। একটা হলো সরকার নিজে যে পদক্ষেপগুলি নিবে সেগুলি নিচ্ছেন না, এবং আমরা যদি গঠনমূলক সমালোচনা করি সেই সাজেশনগুলিও তারা গ্রহণ করছে না। দেখুন, আমরা যে প্রায় 1 বছর পেরিয়ে গেল এই কোভিড-19, স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য কতটুকু গবেষণা হয়েছে আমরা নিজেরা কি গবেষণা করেছি? একমাত্র সিরাম কোম্পানির এই ভ্যাকসিন আমদানি করা ছাড়া, বা আমরা নিজেরা আমরা যে ভ্যাকসিন এনেছি এটাও তো আমাদের টাকা দিয়ে এনেছি, বিনা খরচেতে আনিনি। অথচ বিএনপির পক্ষ থেকে আমাদের ডক্টর জাফরুল্লাহ সহ অনেকেই বলেছেন আমাদের দেশে এই ভ্যাকসিনটা কিভাবে উৎপন্ন করা যায় এবং কি করা যায় এই ব্যাপারে কোনো গবেষণাও নেই। গভর্নমেন্ট বিএনপির কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের কথা তারা নিজেরা শুনেন, নিজেদের বুদ্ধিমত্তই করছে। এবং স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে যারা বিশেষজ্ঞ তারা যে এই ভ্যাকসিনের ভয়াবহতাটাকে বা এটাকে কিভাবে কমানো যায় সেই বিষয়টাকে, বা কি করলে পরে সেটাকে আরো বেশি নিয়ন্ত্রণে আনা যায়, এই বিষয়ে তেমন কোনো গবেষণা নেই। আজকেও দেখলাম যে যুগান্তর পত্রিকায় ডক্টর
একজন তিনি লিখেছেন এটা নিয়ন্ত্রণের জন্য যে ডাক্তার যারা আছেন তারা তেমন কোনো গবেষণা করছে না। গভর্নমেন্ট এই কয়েকজন বিভিন্ন দেশ বিদেশে যে বিভিন্ন কোভিড-19 নিয়ে কি করছে না করছে বা কতটুকু কি হচ্ছে এইসব বিষয়ে তারা একটু টেলিভিশনে বা পত্রপত্রিকায় দেখে নীতি নির্ধারকরা গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছেন, সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখেন, একটা 7 দিনের একটা লকডাউন, এতেই কি আমাদের কোভিড-19 নিয়ন্ত্রণ হবে? কি করা দরকার ছিল? এই যে ব্যবসায়ীরা আজকে বলছেন, তারা কেন বলছেন? জীবিকার প্রয়োজনে। আমরা শুধু মুখে বলি আমাদের হয়ে গেছে মধ্যম আয়ের দেশ, আমাদের মানুষ এখন 42% নিচে, দারিদ্র সীমার নিচে চলে আসছে। 66 দিনের যে এর আগে লকডাউন হলো, এতে আমাদের দারিদ্র সীমার নিচে চলে আসছিল 21%-এর উপরে, এখন সেটা 42%-এর উপরে আসছে। মানুষের ভিতরে দারিদ্রতা, হতাশা, এই যে হতাশা, এখন এটা খুব একটা লকডাউনের আগে মানুষ কিভাবে তার জীবিকা নির্বাহ করবে সে ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা কথাবার্তা বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিছু নাই। হঠাৎ করে একটা লকডাউন দিলেই কি একটা নিয়ন্ত্রণে চলে আসবে? এখানে কতটুকু হাসপাতাল কয়টা রেডি আছে, কয়টা আমরা দেখতে পাচ্ছি সমানে লাইন, আইসিইউতে একজন মারা যাবে তো আরেকজন ঢুকবে, এই হলো অবস্থা। একজনের মৃত্যু আরেকজন জীবন বাঁচানোর জন্য চেষ্টা, এই অবস্থায় গভর্নমেন্ট যেখানে অর্থনৈতিক মানে খরচ করা প্রয়োজন বা যেখানে অর্থ করা প্রয়োজন সেদিক দিয়ে দৃষ্টিপাত করছেন না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন কোভিড-19। একটা বছরে এই কোভিড-19 কে নিয়ন্ত্রণ করার জন্য, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য কিচ্ছুই করে নাই। এই যে বিরোধী দলগুলি যারা আছে, আমি মনে করি সরকারের উচিত হবে সব দলের সঙ্গে আলোচনা করতে। মানসিক পরিস্থিতি তো নেই, গভর্নমেন্ট শুধু এক দল এইভাবে সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করে ফেলবেন। এখন তো কোভিড-19 নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এই যে অবস্থা, মানুষ মারা যাচ্ছে চতুর্দিকে। ধন্যবাদ আরিফ বাবা, আবার আসবো আপনার কাছে, আবার আসবো। আমি যাবো, আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য, যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সভাপতি সাবিন আক্তার তুহিন আপা। তুহিন আপা, যে কথা বললেন, আরিফা জাসমিন নাইন আপা যে কথা বললেন যে সরকার কারো পরামর্শ নিচ্ছে না, এককভাবে চলছে এবং সরকার প্রায় ব্যর্থ হয়েছে এই কোভিড বা আক্রান্ত সংক্রমণ যে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, কি বলবেন আপনি? কাদের কাছ থেকে পরামর্শ নেবে? যারা এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো হচ্ছে, এই মামুনুল হক সহ যাদেরকে হেফাজতকে যারা উস্কানি দিচ্ছে, দেশের ক্ষতি করছে, যারা নিজেরা করোনা নিয়ম মানছেন না, হাজার হাজার লোক নিয়ে ভাঙচুর করছে, ব্রাহ্মণবাড়িয়া লাশের নগরী করেছে এবং অপকর্ম করে, যখন মামুনুল হকরা যখন অপকর্ম করে ধরা পড়ে সেই ব্যাপার নিয়ে তখন আবার এই বিএনপি জামায়াত তাকে মুখ কলপ লেগে থাকে। আর এখানে যদি কোনো ছাত্রলীগ থাকতো তাহলে দেখতেন বিয়ে করছে কাবিন নাই, এই পর্যন্ত কাবিন নামা দেখাতে পারে, সেইখানে কথা বলবে না। সাম্প্রদায়িক বিষয় না আপনি কথা বলছেন। তো আজকে যে কথা বললে, যখন গতবার করোনার লকডাউন দেয়, করোনা হয়, ৭৭,০০০ কোটি টাকার সঙ্গে সঙ্গে সরকার পুনর্দনা ঘোষণা করেছে। ইতিমধ্যে এবারও পুনর্দনা ঘোষণা করেছে, সরকার তার গন্তব্যের দিকে যাচ্ছে। এত কথা বলতেই পারে, তার অনেক কথা বলবে। আজকে বাংলাদেশকে কি আপনি আমেরিকা আর ইউরোপের সঙ্গে তুলনা করবেন? যদি সেই তুলনাও যান তাহলে বলবো তাদের অবস্থা, তাদের অর্থনীতি, তাদের দারিদ্রতা আমাদের তুলনায় কতটুকু বেড়েছে সেই আলোচনা আগে আসেন। জিডিপিতে এখনো আমরা এগিয়ে আছি, এখনো খাদ্য সংকট হয়নি। সরকার লকডাউন দিয়েছে মাত্র 7 দিনে শুরু হয়েছে। আপনারা মানেন, আপনারা নিজেরা ক্যাম্পেইন করেন সচেতনতার জন্য। আপনারা আজকে যদি এটা না মানা হয়, সরকার তো এতদিন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ব্যবসা করার সুযোগ দিয়েছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো ছিল, এখন যেটুকু বেড়েছে সরকার যখন যেটা প্রয়োজন সরকার সেই পদক্ষেপ নিবেন। এই করোনার সময় ৭৭,০০০ পরিবারকে ঘর দেওয়া হলো, সেটা কি আপনাদের চোখে পড়ে না? আপনার পদ্মা সেতু হলো, একের পর এক উন্নয়ন হয়েছে, মাথা পিছু আপনার টাকা দেওয়া হয়েছে। এর আগে ৭৭,০০০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে, মানুষ পাবে, এবং ব্যবসায়ীদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে যারা, এবং বিদ্যুৎ কার্ডের মাধ্যমে এবং টিসিবির মাধ্যমে খাবার সরবরাহ হচ্ছে। তো এখানে লকডাউন দিয়েছে, সরকারের পরিকল্পনা আছে। এর আগেও তো ইতিমধ্যেই কিন্তু সরকার সেটা ঘোষণা করেছে। আসলে বিএনপিরা অনেক কথাই বলবে, তাদের এই সাম্প্রতিক সময় নিয়ে যেগুলো বলা উচিত, ব্রাহ্মণবাড়িয়ায় যেন এত সম্পদ নষ্ট হলো তাহলে কোনো কথা নাই।
কারণ হচ্ছে আরে আমরা পরবর্তী পর্যায়ে আমরা সাম্প্রদায়িক বিষয় নিয়ে আসবো। দেশের ক্ষতি হলেও কিন্তু বিএনপির কথা হচ্ছে আজকে দেশের ক্ষতি হইলে হোক, কিন্তু আমাদের ক্ষমতা দেওয়ার জন্য একটু লাশের দরকার। আমাদের এই আপনার তথাকথিত কিছু হেফাজতে যারা ভণ্ড, যারা ইসলাম আসলে প্রকৃত ইসলামকে যারা না মানে তাদেরকে উস্কানি দেয়। আজকে নিপুণ রায় তিনি কিন্তু হিন্দু, তিনি চলে গেছেন ওইখানে, যার উদ্দেশ্যটা কি? উনি মোদির বিরুদ্ধে, উনি মুসলমানদের উপর অত্যাচার, যে মানে এই ব্যাপারগুলো তো ধরা খায় যে সবকিছুই চক্রান্ত। আজকে এত কথা বলে, আজকে যখন আন্দোলন হয় আপনারা বিএনপি এবং জামায়াত এবং হেফাজত তাদের পাসপোর্টে আমি পরীক্ষা করতে চাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই চিকিৎসার জন্য আগে ভারতে যায়। আজকে মোদিকে না কথা বলছেন, এখানে যে যিনি এসেছেন তিনি একজন ব্যক্তি না, তিনি ভারতের প্রধানমন্ত্রী, যারা মহান মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে। আমরা পাকিস্তানকে দাব দেয় নাই, সব দেশকে দিয়েছি, সব দেশের প্রধানমন্ত্রী নিয়ে আপত্তি নাই। যখন ভারতের আসছে এত চুলকানি কেন? মহান মুক্তিযুদ্ধকে যারা মারা মানে ওই সময়ও কিন্তু মুষ্টিমেয় কিছু লোক মিছিল করেছিল। যাই হোক, আজকে আজকে আমি একটু কথা বলতে চাই। আজকে আমি মানসিকভাবে আসলে একটু বিপর্যস্ত। আমার মাননীয় সংসদ সদস্য, মাননীয় আমি একটু বলি, আমার মাননীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম ভাই, যিনি ঢাকা 14 আসনে ব্যাপক উন্নয়ন করেছিলেন, আমরা একজন মহান নেতাকে এবং আমাদের এলাকার অভিভাবককে হারিয়েছে। আসলে আমরা ভীষণ শোকার্ত। তারপরও এই ওনার যে স্বপ্ন যে এই বাংলাদেশ এবং আমার এলাকার জনগণের ভালো থাকা, সে ভালো থাকার জন্য আমরা আজকে আসি, মানুষের জন্য কথা বলতে এখানে এসেছি। আজকে মানুষের কল্যাণে আমরা কাজ করি। বিএনপির কয়জন নেতা আমি সাম্প্রতিক রাজনীতি আমরা পরবর্তী পর্যায়ে কথা বলবো। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আমি জানি আপনি ঢাকা 14 আসনে বা মিরপুর এলাকায় আপনি রাজনীতি করেন, শত শত আওয়ামী লীগ, যুবলীগ এবং মহিলা লীগের আপনার কর্মী সমর্থক শুভানুদ্দয়ী আছে। আপনারা কেন যারা রাজনীতি করেন, আপনারা কেন যে ধরেন জনগণের সচেতন করার জন্য এলাকা এলাকায় যদি ব্রিগেড তৈরি করে যদি কাজ শুরু হয়, যেটা হয়েছে বিভিন্ন জায়গায়, যারা আমি দেখেছি কিছু সংসদ সদস্য, মাগুরা সংসদ সদস্য গতকাল ছিলেন, উনি বলেছেন ওনার এলাকায় উনি কিভাবে প্রথম পর্যায়ে করেছিলেন। যদি প্রতিটা এলাকা এলাকায় যদি ধরেন আওয়ামী লীগ করে, বিএনপি করে, বিভিন্ন দল আছে, ওনারা যদি করেন এলাকায় ব্রিগেড তৈরি করে এবং যারা অসহায় মানুষের তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় থাকে, তাহলে তো এই কোভিডে আক্রান্ত সংখ্যাটা কমে আসে। ওই ব্যাপারে কি বলবেন? দেখেন আমি 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 পার্সোনালি যেটা বলতে চাই, ইতিমধ্যে আমরা লিফলেট পাঠাইছি, মাইকিং করছি, এবং আমরা গতবারও আমরা ফেসবুকে দিয়ে দিয়েছিলাম এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমরা খবর পৌঁছে দিয়েছিলাম যে আমরা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেব আপনাদের, কারণ আমরা ভিড় না করে। এবং আমরা কিন্তু প্রতিটা আপনি আবার এগুলো আমার ফেসবুকে আপনি যান, প্রত্যেকটা বস্তিতে ঘরে গেছি, নিজের জীবনে রিস্ক নিয়েছি, কিন্তু তাও জনগণের জন্য অন্তত ব্যাপকভাবে যাতে আক্রান্ত নেয়। এবং যেগুলো বাড়িতে আপনার আক্রান্ত ধরা পড়েছিল সেই বাড়িতে লকডাউন হয়েছে, সেখানে আমরা খাবার পর্যাপ্ত দিয়েছি সবজি থেকে, কারণ তারা বের হতে পারবে না, তো আমরা দিয়েছি। এখনো আমরা তাই করছি, ইতিমধ্যে আমরা প্যাকেটিং শুরু করে দিয়েছি, কারণ আপনার লকডাউন হলে আমাদের এলাকার জন্য এই একটা কাজ, একটা বিএমপি কে শুনেন, জনগণের কাজ করতে গেলে কেউ বাধা দেবে না, কেউ আপনাকে একটা খাবার দিলে না করবে না। আপনার অনেকে করেছে, কিছু কিছু আমি বলবো যে ঢালাভাবে সবাই করে, খুব কম সংখ্যায়। আপনার এটা এখানে শুধু সরকারকে নিয়ে সরকার হটাও না এই করে আজকে যে অবস্থাটা হয়েছে, এটা বিশ্বব্যাপী মহামারী, ক্ষমতা আসার জন্য যথেষ্ট সময় আছে। এখন ক্ষমতা চাইতে বড় সারা বিশ্ব এখন একটাই ভাবনা, করোনা মোকাবেলা। আজকে আপনার যে ভ্যাকসিন গুলা, বাংলাদেশে রাজনীতিবিদ যারাই আসে অন্য দলের, তারা এসে বলে ভ্যাকসিন হওয়ার পরও কেন মানুষ মারা গেল। কখনো কোথাও লেখা আছে, কখনো কেউ বলেছে যে আপনার ভ্যাকসিন নিলে আপনার করোনা হবে না? ভ্যাকসিন দুটো নিলে আপনার হয়তো নিরাপত্তা হবে, আর আমরা তো ভ্যাকসিনটা করি না। আর উনি বললেন যে ভ্যাকসিনের জন্য জাফরুল্লাহ সরকার তাকে স্বাগত জানাইছে।
আপনার অনেক কথাই বলে কিন্তু তৈরি করতে পারে না। যারাই করবে সরকার তো অবশ্যই সেখানে স্বাগত জানাচ্ছে। আজকে ভ্যাকসিন তো আমরা অন্যান্য দেশের তুলনায় আমরা দিচ্ছি, এখনো ভ্যাকসিন আছে, আগে আমাদের যা আছে মজুদ সেগুলো আগে নেক, সেই ব্যাপারে জনগণকে সচেতন করে তারপর যদি অভাব হয় তখন সরকারকে নিয়ে কথা বলবে। সরকার অন্যান্য দেশে যখন ভ্যাকসিনেশন করতে না পেরেছে তখন 30টা দেশের মধ্যে বাংলাদেশ পেরেছে। আজকে এই মহামারীর মধ্যেও বাংলাদেশ যখন জিডিপিতে আঘাত হয়, রেমিটেন্স যখন বাড়ে, মাথাপিছু আয় যখন বাড়ে, তখনও যদি প্রশ্ন করে। আর সরকার এখন লকডাউন বুঝিয়ে দিয়েছে, তারপরও কিছুটা সবাই দিয়েছে এবং কি সবকিছু কিন্তু ওইভাবে বন্ধ করে দেয়নি। সরকারকে অবশ্যই নরমে গরমে চলতে হবে। উনারা কি বলবেন না বলবেন সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভাববেন না, কারণ এই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু এই মাসে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী যখন করোনা টিকা দিতে নিল তার আগে বলেছে যে তিনি নিবেন না, এটা নিরাপদ না, তারপরে প্রধানমন্ত্রী নিয়েছেন, আগে জনগণকে দিয়েছেন। সব মিলে একটা কথাই বলতে চাই, আজকে এই আমার এলাকা, আমি আসলাম ভাইয়ের আত্মা শান্তি পাক, আমার এমপি সাহেব আমরা হারিয়েছি। আমরা এলাকার মানুষকে আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের ভাই নেই কিন্তু আমি বোন হিসেবে আছি। এমপি হওয়ার জন্য বা এলাকার মানুষের সাধারণ রাজনীতি আমি করি, তো আমার যতটুকু সম্ভব এবং আমার যারা বন্ধু বান্ধব সবাই আমার পাশে আছে, তারা বলেছে আমরা আমার পাশে থাকবে। আমরা ভাই না থাকলেও আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাদের খাবার না আমরা তাদের খাবার পৌঁছে দেবো এবং আপনারা ঘরে থাকবেন, আপনারা নিরাপদে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ। ধন্যবাদ তুহিনাপা। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সমালোচনা করলে সরকার কাজ করতে আগ্রহী হয়, কাজ করে আরো মানে সরকার ভালোভাবে কাজ করতে পারে। তো আমরা যে সঠিক সমালোচনা হয়, আমরা জানি যে বিরোধী দল সঠিক সমালোচনাই করবে এবং যাতে সরকার যেটা ভুল ত্রুটি করে তা তুলে ধরবে, এতে সরকার তাদের কাজ আরো ভালোভাবে করতে পারবে। আমি যাবো এখন, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ বিলকিস ইসলাম। বিলকিস আবার কাছে যাবো। বিলকিস আপা, আমরা আসলে এই পর্যায়ে আমরা কোভিড নিয়ে কথা বলবো, আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা কোভিড নিয়ে কথা বলছি, আমরা সারা বাংলাদেশে, আপনি আমাদের অনুষ্ঠান ছিলেন, আমরা প্রথম থেকে কিন্তু প্রবাস ধরুন গত 1 বছর যাবত আমরা কোভিড নিয়ে কথা বলে আসতেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়কারে বাংলাদেশে যেভাবে বাড়ছে, সবাই কিন্তু টেনশনে আছেন এবং বিভিন্ন হসপিটালে কিন্তু এখন আছে রোগীরা মানে অনেকেই সিট পাচ্ছেন না, মানে অনেকেই আমরা জানি ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে খুব খারাপ অবস্থায় আছেন। একজন রাজনীতিবিদ হিসেবে কি বলবেন, কি করা উচিত বলে মনে করেন সরকারের? ধন্যবাদ প্রবাস দর্পণ এবং উপস্থাপক রূপক চাঁদ সহ আজকে যারা আমার সঙ্গে আলোচনায় আছেন এবং দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আসলে রূপক চাঁদ বলেছেন যে এই পর্যায়ে কোভিড নিয়ে আলোচনা করব পরবর্তীতে, কিন্তু আমার ঠিক আমার আগে যে বক্তা ছিল তুহিন, সে কিন্তু কোভিডের আলোচনার চেয়ে শুরুই করে দিল একটি বিতর্কিত বিষয় নিয়ে। তো যাই হোক, আমিও একটু কোভিড নিয়েই বলি যে কোভিডটা হলো আমাদের যদিও কোভিড-19 আমরা বলি, বাট আমাদের দেশে এটাকে প্রথম প্রকাশ করা হলো 2028 মার্চ। হ্যাঁ, তার আগে কিন্তু এটা প্রকাশ করা হয়, যদিও বিশ্বব্যাপী এটা তখন ছড়িয়ে গেছে। তারপরে তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে কেন এত দেরি করে এটাকে প্রকাশ করা হলো, কিংবা পরবর্তীতে এই যে লকডাউন, তখনও কিন্তু লকডাউন বেশ অনেক পরে দেওয়া হয়েছিল, কারণ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি শতবর্ষ যে জন্মদিন পালনের দিন ছিল, সেটার জন্য 17 তারিখের পরে কিন্তু বিভিন্ন ধরনের যেসব নেওয়া হয়েছিল কর্মসূচি, লকডাউন বলেন কিংবা অন্য কিছু, সেসব। কারণ 17 তারিখে আমি তো খুব কাছাকাছি থাকি আপনার যে কি বলে সংসদের, আমরা কিন্তু সেদিন রাত্রেও সে আনন্দ উল্লাসের কমতি দেখি নাই, সেই কোটি কোটি টাকার সেই আতশবাজি পোড়ানো হয়েছে। যে যাই হোক, এখন যেটি কথা সেটা হলো যে গত বছরে এই আপনার কোভিড নিয়ে এবং সরকারের যে সমালোচনা বলেন কিংবা সাউন্ডটা কম হচ্ছে, ইন্টারনেট সমস্যা হচ্ছে বিলকিস আপা।
বিলকিস আপা কি শুনতে পাচ্ছেন? বিলকিস আপা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। বিলকিস আপা আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একটু যাবো 1 মিনিটের জন্য শাহরিয়ার ভাই কাছে যাবো, বিলকিস আপার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ শাহরিয়ার ভাই, আমরা আসলে এই যে কোভিড নিয়ে বা আমরা যে বাংলাদেশে এত বিতর্ক দেখি, আওয়ামী লীগ বিএনপি বিতর্ক চলছে একেবারে, এর বাইরে দাঁড়িয়ে ধরেন মানে মানুষের মানে পাশে দাঁড়ানো যে একটা ব্যাপার, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এত রাজনীতি কিন্তু বিতর্ক হয় না, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে। কিন্তু বাংলাদেশে এর মানে এই যে বিরোধিতা দেখি, যে সরকার এটা করছে, বিএনপি বিরোধিতা করতেছে, আওয়ামী লীগ পক্ষে বলতেছে, আওয়ামী লীগ বিএনপি বিরোধিতা করতেছে, এই জায়গাটা এটা মহামারী চলছে। কি বলবেন সাংবাদিক হিসেবে? এটি আমাদের দুর্ভাগ্য বটে। এটা আমাদের দুর্ভাগ্য বটে, মানে আমরা আজকে এই স্বাধীনতার পর থেকে, ধরুন 1975 সালের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবী থেকে যখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো, তারপর থেকে যেটা হলো সেটা আজ পর্যন্ত, এখন পর্যন্ত, অর্থাৎ সরকারি দল এক নাগাড়ে বিরোধী দলকে বলবে যে তারা কোনো কিছুই করেনি, তাদের কোনো কাজ নাই, তারা এটা করেছে ওটা করেছে। আর বিরোধী দল আছে একটানা সরকারকে বলতেই থাকবে যে সরকার কোনো কিছু করে নাই, সরকারের দ্বারা কোনো উপকার হয়নি, সরকার এটা ওটা, এগুলো আমরা শুনে আসছি। এখন বিষয়টা যেটা হয়েছে কি, রাজনীতি তো আসলে দেশপ্রেম। আমাদের রাজনীতিকে আমরা বিশ্বাস করতে চাই যে তারা দেশ প্রেম নিয়ে রাজনীতি করেন, জনগণের কল্যাণের জন্য মানুষকে ভালোবেসে রাজনীতি করেন, যেটি আমরা আমাদের মহান রাজনীতিবিদ যারা ছিলেন আজকে থেকে 50 বছর আগে, 70 বছর আগে, যাদেরকে আমরা দেখেছি। বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম, তার তো বিষয়টা কমপ্লিটলি একটা আলাদা বিষয়, তার বিষয়টা আলাদা বিষয়। আমি অন্যান্য নেতৃবৃন্দ আমাদের যারা ছিলেন, তারা মানুষের কল্যাণে রাস্তায় রাস্তায় হেঁটেছেন, জমির আলে আলে হেঁটেছেন, মানুষের বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন, পাশে ডেকে এনে কথা বলেছেন কি অবস্থা জানার জন্য। তো আমরা আসলে বিষয়টা এখন দেখেন, এখন আপনার হেলিকপ্টার নিয়ে আপনার নির্বাচনী জনসভা ঘটে যায়, হেলিকপ্টার নিয়ে ওয়াজ করতে যায়। অর্থাৎ বিষয়গুলো এমন হয়ে গেছে যে আমার পাশের বাড়ির এই কন্যা দায়গ্রস্ত মেয়ে, বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারলো কি পারলো না সেটার দরকার নাই, আমি মার্সিডিজ চালিয়ে শপিং করতে যাব। আমাদের মানসিকতাটা এখন হয়ে গেছে এরকম। সেটি আমাদের প্রত্যেকেরই, আমি বলছি না নির্দিষ্টভাবে রাজনীতিকরাই তারা যে এরকম তা নয়, আমাদের সাংবাদিকরাও অনেকটা এরকম। আমরা আমাদের সাংবাদিকদের মধ্যে যারা দুঃখে কষ্টে আছে তাদের খোঁজ আমরা কতটা রাখি, নিজে কতটা উপরের দিকে যাব, নিজে কতটা সুবিধা নিতে পারবো, সেই চিন্তাই তো ভালো যে নেই না, নিশ্চয়ই আছে, না থাকলে একটা পৃথিবী চলে কি করে। আমি বলছি সংখ্যা গরিষ্ঠ চরিত্রটা আমাদের এরকম হয়ে গেছে। দেখুন এই তো রোজার মাস, এখন দেখেন প্রতি বছর আপনি আপনার আমাদের আছে রফিকুল হাসান ভাই আছে ইংল্যান্ড থেকে, উনি নিশ্চয়ই ভালো করে খবরগুলো রাখেন, জানেন প্রতি বছর বছর রোজা এলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। অর্থাৎ ব্যবসায়ীরা এমন একটা সুন্দর একটা অবস্থান তৈরি করে যে একেবারে আল্লাহর নাম নিয়ে দামগুলো বাড়িয়ে দেয়। পৃথিবী ব্যাপী আপনার বড়দিন এলে, পুজো এলে বা এই ধরনের কোন অনুষ্ঠানে সারা পৃথিবী ব্যাপী আমরা দেখি দাম কমিয়ে দেয় আর ভিড় করে যায়। মানুষ তখন আপনার খুশিতে আনন্দে শপিং করে। আর আমার দেশে রোজা এলে ঈদ এলে দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, একে ব্যবসায়ী মহলে। ব্যবসা কারা করে? আপনি ওই জায়গাটা যাবেন, ব্যবসাটা আসলে কারা করে? যে আমার গলির ভিতরে মুদি দোকানদারি করে, সে তো করে ভাই 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকার ব্যবসা। আপনার 100 কোটি টাকার ব্যবসা, এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে কারা? ধরুন সয়াবিন তেল বলতে আমরা বুঝি ওটা বুঝি আপনার মুদি দোকানে পাওয়া যায়, জি না, সয়াবিন তেল ওই জাহাজে করে আসে বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লিটার। ওই ব্যবসাটা কে করে? তারা কিভাবে করে? পেঁয়াজ বলতে আমরা বুঝি ওই ফেটিওয়ালা বিক্রি করে। জি, আপনি সম্ভবত চলে আসছেন। আসলে আপনি যে কথাগুলো বলছেন, নৈতিকতা একটা বিশাল নৈতিকতার জায়গায় বিশাল ব্যাপারে। এর মধ্যে কিছু ভালো মানুষ আছেন, প্রত্যেকটা প্রফেশনে কিছু ভালো মানুষ আছেন বলে আমরা এখনো আশার আলো দেখি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি যাবো বিলকিস আমার কাছে। বিলকিস আমার একটু ক্যামেরা অন করতে হবে, আপনার ইন্টারনেটের কারণে বিচ্ছিন্ন হয়েছে। আমরা বক্তব্য শেষ করেন প্লিজ। হ্যাঁ, ইন্টারনেটের কারণে বিচ্ছিন্ন, শুধু বিচ্ছিন্নই না, মানে যাতা অবস্থা এখন। এটা তো হচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, উনি বলতেছিল, হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আপনার তখন কিন্তু বিএনপি থেকে বারবার করে বলেছিল, কারণ এই মহামারীটা তো শুধু বাংলাদেশের জন্য না, এটা বিশ্ব মহামারী, এবং এগুলি 100 বছরে এ ধরনের মানে ভাইরাস আপনার আসে নাই।
যার জন্য বিএনপি বারবার করে আপনার বলেছে যে এটা সবাই মিলে আমরা যেন এটাকে মোকাবেলা করতে, বাট তখন আমাদেরকে মানে সেখানে তো আমাদেরকে ইনভলভ করা হয়ই নাই, বরঞ্চ তখন আমরা শুনেছিলাম আপনার ওবায়দুল কাদেরের মুখে যে করোনার চেয়ে আমাদের প্রধানমন্ত্রী শক্তিশালী, এখানে করোনা কিছুই করতে পারবে না, এরকম নানান ধরনের কথাবার্তা। তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে আমাদের তুহিন আপা বলেছে যে প্রণোদনার কাহিনী তো আমরা সবাই খুব ভালো করেই জানি। একটি মোবাইল নাম্বার থেকে যে মানে 50-60 জনের টাকা তুলে নেওয়া, আর ওই আপনার কি বলে খাটের নিচে তেলের ডিব্বা, তেলের ড্রাম, আর মাটির নিচে চাউলের বস্তা, এসব নিয়ে আর আলোচনা নাই বা পরে বলেন আপনার সময় আমি বলি, আপনি লিখে রাখেন, পরে বলেন, যদি সত্য না হয় অবশ্যই আপনি এটাকে প্রোটেক্ট করবেনই। তারপরে ধরেন এই যে আপনার প্রথম যেটি যে তমা কনস্ট্রাকশনের নামে যে মাস্ক নিয়ে যে দুর্নীতিটা হলো, সেখানে কে ইনভলভ ছিল? সেখানে কিন্তু বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ইনভলভ ছিল। তারপরে এই মাস্ক পিপি কিন্তু আমরা কিন্তু ঠিকই আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের নাম মানে ব্যানারে এবং তাদের তত্ত্বাবধানে প্রত্যেকটা, এমনকি আপনার এই যে বঙ্গবন্ধু যেটা পিজি হসপিটাল, সেখানে পর্যন্ত কিন্তু ডাক্তারদের জন্য এই পিপি আপনার দেওয়া হয়েছে। আপনার রাস্তায় রাস্তায় বেসিন তৈরি করা হয়েছে, ঢাকা শহরে অনেক বেসিন, যাতে যেখানে আপনার হ্যান্ড স্যানিটাইজ করতে পারে। আমরা লিফলেটের কথা তুহিন আপা বললো, প্রত্যেকটা সংগঠন, শুধু রাজনীতি দল না, প্রত্যেকটা সংগঠনই সেই আপনার সচেতন করার জন্য লিফলেট নিয়ে আমাদের বহু প্রমাণ আছে। তারপরে এই যে ত্রাণ বিতরণের কথা বলছে, ত্রাণ কিংবা আমাদের যে প্রণোদনা কিংবা খাদ্য সামগ্রী, এসব জায়গায়, এসব নিয়ে তো বহু জায়গায়, সাতক্ষীরাতে আমাদের যখন আমাদের নেতাকর্মীরা যাচ্ছিল সেখানে অ্যাটাক করা হলো, এরকম রাজশাহীতে করা হলো, এমনকি ছাত্র দলের ছেলেপেলে, একটা মহিলা ছাত্রী নেত্রীকে পর্যন্ত আঘাত করা হয়েছিল। সুনামগঞ্জে প্রেস ক্লাবে ইলেক্টেড সেক্রেটারি, সে শুধু বিএনপির ত্রাণ সেখানে গিয়েছিল, সেইটা সে সহযোগিতা করেছিল, সে নিজে কিন্তু সহযোগিতা করেছিল। তার জন্য সেখানকার যে সভাপতি, তাকে সরিয়ে দিয়ে তার এপিএসকে সেই দায়িত্বে মানে বহাল করেছে। তো এই ধরনের বহু কিছু, এগুলো হলো বিগত দিনের কথা। কিন্তু কথা হলো সেটা হলো যে আপনার করোনা কি একেবারেই চলে গিয়েছিল? যায়নি তো। আমরা তো নিশ্চয়ই সেই যে গতবারে যেটি প্রিপারেশন নেওয়া হয়েছিল, পরবর্তীতে যে সরকারের দাবি অনুযায়ী আমাদের বসুন্ধরায় একটা বিরাট আপনার কমপ্লেক্স করা হলো, সেখানে কোটি কোটি টাকা খরচ করে সেই কমপ্লেক্সে, বাট সেখানে আপনার মানে শুধু কমপ্লেক্স করলেই তো হবে না, এটা তো ফিল্ড হসপিটাল করার কথা ছিল সাফা, ওই জায়গায় তো ফিল্ড হসপিটাল বসুন্ধরা গ্রুপে করার কথা ছিল। না সেখানে তো আপনার যেটা বসুন্ধরা গ্রুপে করা হয়েছে, বাট আমি কয়েকদিন আগেও, এখন তো ডেইলি আপনার ডাক্তাররা আসতেছে বিভিন্ন টক শোতে, এবং তারা সরকারি দলেরই ডাক্তার, তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তারা বলতেছে যে সেটা তো মানে গরুর খোয়ারের মতো, সেখানে কোনোদিনও কোনো ধরনের, কারণ শুধু আপনার যদি মানে বেড করেন আর আপনি ওই কমপ্লেক্স করেন, সেখানে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগবে, ডাক্তার লাগবে, প্রশিক্ষিত ডাক্তার লাগবে। সেখানে যদি আপনার আইসোলেশনের জন্যই যদি করা হয়, সেখানে যদি এখন তো সে জায়গাটাকে অবশ্যই আপনার এই যে ইমার্জেন্সি বেসিসে সেখানে তো আপনার ইয়ে করতেই পারে, আপনার যে আইসিইউ তৈরি করতেই পারে। যেহেতু এখন যেটা আপনি এই যে আজকে আমি আজকে আমার একটা টকশো ছিল এসএটিভিতে, রাত্রে সেটা ব্রডকাস্ট হবে, সেখানে আমার অপোজিশনে ছিল যারা একজন আওয়ামী লীগ, একজন জাতীয় পার্টি, সে বললো যে আপনার ইয়েতে মানে একজন মারা গেলে সেই বেডটা যখন খালি হয়, তখন একজন জীবিত সেখানে গিয়ে তার ট্রিটমেন্টের জন্য বন্দোবস্ত। মানে এখন আমাদের মানে আমরা তো এখন অভ্যস্ত হয়ে গেছি, 1 বছরে তো আমরা অনেক শিক্ষা নিয়েছি, অনেক ধরনের উন্নয়নের কথা বলা হয়, আমরা সবকিছু ম্যানেজ করে ফেলেছি। 1 বছর পরে কেন আমাদের এই স্বাস্থ্য খাতের এই দুরবস্থা হবে? তাহলে কি আপনি বলতে চান যে আমরা উন্নয়নের নামে যে দুর্নীতি চিত্র আমরা দেখেছিলাম, সেটারই রেজাল্ট আজকে আমাদেরকে আবার নতুন করে মানে দেখতে হচ্ছে? তা না হলে সেই জিনিসগুলি সেই যে প্রিপারেশন ছিল, সেই যে আপনার আইসিইউ বেড ছিল, অক্সিজেনের জন্য মানুষ কিভাবে ছুটাছুটি করছে, যা চিন্তার বাইরে। তারপরে এই যে দেখেন লকডাউনের কথা, এখন যে লকডাউনটা, যে 7 দিনের লকডাউন দিল,
এই 7 দিনের লকডাউনে আমার দলের আরেফা জেসমিন বলেছে যে এই 7 দিনের লকডাউনে কি আমরা করোনা থেকে মুক্তি পাবো? না, মুক্তি পাবো না, কিন্তু তারপরেও আপনার প্রিকশন হিসাবে দিতে হবে। কিন্তু আপনার দেখেন লকডাউন দিল, এটা তো গভর্নমেন্ট দিল, এবং গভর্নমেন্টের মনে করেন সবার সঙ্গে একটা আলাপ আলোচনা করে যারা তাদের অ্যাডভাইজার আছে সেসব সবার সঙ্গে এই যে লকডাউন দিল আপনার কি বইমেলা খোলা, লকডাউন দিল সিনেমা হল খোলা, লকডাউন দিল গণপরিবহন বন্ধ কিন্তু অফিস আদালত খোলা, লকডাউন দিল ছোট ছোট দোকান যারা আপনার মানে খেটে খাওয়া মানুষ কিংবা যারা একটা দোকানে হয়তো কর্মচারী, দোকানটি বন্ধ। আজকে আপনার নিউ মার্কেট, গাউসিয়া এসব জায়গায় যেভাবে আপনার আন্দোলন হয়েছে, যে যেখানে আপনার এই যে যারা অফিস যাচ্ছে তারা গণপরিবহন পাচ্ছে না, কিন্তু তাদের তো অফিস যেতে হবে। আপনার 3টা থেকে 6:30 পর্যন্ত আপনার ছিল বইমেলা ছিল, সেটাকে বৃদ্ধি করে 12টা থেকে 5টা পর্যন্ত। তা আপনার এই যে জিনিসগুলি, আর আরেকটা জিনিস দেখেন, হুট করে কি কালকে আপনার মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে তা তো না, মৃত্যুর সংখ্যা নিশ্চয়ই আগে থেকে, কারণ এই সরকারের যে কর্মকাণ্ড, মানুষের ট্রাস্টটা উঠে গেছে, যার জন্য সরকার যখন কোনো কথা বলে মানুষ ধরেই নেয় যে এটা 50% হয়তো আপনার সত্য না, এবং তার সঙ্গে তৈরি করতে। একটি কথা বলে আমি শেষ করি, যেহেতু কোভিড নিয়ে কথা বলছেন, সেখানে হলো দেখেন এই কোভিডের সময়, এই যে একটা মহামারীর সময় আমাদের মানে বিএনপির 400 থেকে 450 আমাদের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, তারও বেশি, এটা তো হয়তো সবাই সব আসে না, তার মৃত্যুবরণ করেছে। এখন কিন্তু আমরা বাধ্য হয়েছি যে আমাদের সকল ধরনের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনার আপাতত স্থগিত করার জন্য, সাংগঠনিক কর্মকাণ্ড। কিন্তু আমরা ঠিকই রাস্তায় এবং মানে প্যান্ডামিকের সময় আমাদের যেটা করণীয়, সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি নাই, কারণ আমাদের দলের একটি আপনার আদর্শ আছে যে আমরা এর আগে বলছিলেন, আপনারা এর আগের অনুষ্ঠানগুলো বলছেন, আমরা জানি যে দাঁড়াতে হবে, তাই না? জনগণের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। রাজনীতি শুধু সরকারি দলের জন্য না, যদিও সরকারি দল এই যে 50 বছরের যে সুবর্ণ জয়ন্তী, এই 50 বছরের সুবর্ণ জয়ন্তী তো আরেকবার আসবে না। এই সুবর্ণ জয়ন্তীতে যেভাবে জনগণকে বঞ্চিত করে শুধুমাত্র তাদের আবার শুনবো, আমরা পরবর্তীতে শুনবো, তাদের কোঠরে তাদের সেই ইয়াটাকে নিয়ে গেল, সবাইকে বঞ্চিত করলো, সকল রাজনৈতিক দল, জনগণ, সাধারণ সামাজিক সবাইকে বঞ্চিত করে তারা শুধু তাদের। ধন্যবাদ, আবার আসবো। সরকার এটাই হলো বর্তমান সরকারের আসল মানে আদর্শ। জি, ধন্যবাদ জানাচ্ছি বিলকিস আপা, ধন্যবাদ জানাচ্ছি। আমি তুই না আপনাকে অনুরোধ করবো প্লিজ, মানে আমি আসলে শুনেন, আমাদের সবাই সম্মানিত আলোচক, প্লিজ আপনি ইয়ে করবেন না, আমি সবাইকে সময় দেবো, আমি গড়ি দেখে আসলে সময় দিই, আপনাদের যদি সময় দেই, বিলকিস আপার যদি সময় দেবো প্লিজ। আমরা চাই যে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে শেষ করি। আমরা আমাদের দর্শকরা অনেকেই দেখতেছেন, আপনারা সবাই রাজনীতিবিদ এবং সবাই খুব শ্রদ্ধাভাজন, এবং আপনারা এই পর্যায়ে আসছেন, আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা 20-30 বছর ছাত্র রাজনীতি করে সব মানুষের আন্তি করে আজকে এই পর্যায়ে আসছেন। আমরা চাই যে আমরা সেই সম্মান জায়গায় আমাদের রাজনীতিবিদদের রাখি। আমি যাব, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকিয়া বারুন খানম। মনিয়াপার কাছে আপু, মাননীয় সংসদ সদস্য মনিয়াপা একটু আনমিউট করতে হবে, মিউট করতে হবে, আনমিউট করতে হবে প্লিজ। জি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, একটু জাস্ট আনমিউট করতে হবে। জি, হ্যাঁ হয়েছে। মনিয়াপা, আমার কাছে আপনি জানতে চাচ্ছি যে কথাটা বিলকিস আপা বললেন যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্ব্যবস্থা। আমরা জানি স্বাধীনতার 50 বছর বাংলাদেশ পালন করেছি, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। এই কিন্তু আমাদের দেশে মানে আর এর আগেও আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, দীর্ঘ 50 বছরে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন সেইভাবে হয়নি যেভাবে আমরা স্বপ্ন দেখেছিলাম। যেভাবে আমরা দেখি বাংলাদেশের মানুষ ভারতে যেতে হয় চিকিৎসার জন্য। শুধু এটা আওয়ামী লীগ, এখন বলবো যে এখন এটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা বলবো না, এটা এর আগেও বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল। কোন সরকার এই স্বাস্থ্য খাতে সেইভাবে যেভাবে জনগণের জন্য যেভাবে করা উচিত সেভাবে করে নাই বলেই আজকে এই প্রশ্নগুলো এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কোভিড এর ফলে যেভাবে যে সারা বাংলাদেশ জুড়ে মানুষের মধ্যে যেটা হতাশা, মানুষের মধ্যে যেটা টেনশন, কি হতে যাচ্ছে, আমরা চিকিৎসা পাবো কিনা, একজন আইন প্রণেতা রাজনীতিবিদ হিসাবে কি বলবেন? ধন্যবাদ। প্রায় 1 ঘন্টা যাবত আমি অনেক কিছু শুনলাম। আমরা সাউন্ডটা খুব কম আপা, আজকে আসলে একটু ডিস্টার্ব লাইনে। জি জি জি, বলেন প্লিজ।
সাউন্ড দিলাম আমি। জি সাউন্ড আছে। জি বলেন প্লিজ। গতকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকে এখানে সম্মানিত বিজ্ঞ আলোচক প্রায় 1 ঘন্টা মতো করছেন, সেটা থেকে অনেক শিক্ষা নিলাম। তো যে প্রথমেই বলবো যে আসলে কোভিড এর আগে উনি যেটা বলছেন যে আমাকে প্রশ্ন করেছেন স্বাস্থ্য খাতে আমার তো মনে হচ্ছে না যে দুর্বলতা আছে স্বাস্থ্য খাতে, কারণ সাউন্ড আসতেছে না আপা, একটু জোরে বলেন। চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশ এখন অনেক উন্নত। আমরা আগে কথায় কথায় চিকিৎসার জন্য ইন্ডিয়া চলে যেতাম, কথায় কথায় আমরা থাইল্যান্ড চলে যেতাম, কথায় কথায় এখানে সেখানে চলে যেতাম বিভিন্ন উন্নত দেশে। তো এখন কিন্তু আমরা দেখতে পাই যে সব মানুষের যারা একটু দরিদ্র তারা তো দেশেই থাকতো, বেশিরভাগ একটু পয়সা হলে যাওয়ার সামর্থ্য থাকলেই অসুখ হলেই বাইরে চলে যেত। এটা আমার কাছে খুব খারাপ লাগতো। কিন্তু কোথায় এখন তো অনেক মানুষ আমাদের দেশে যে সুন্দর সুন্দর চিকিৎসা হচ্ছে, বাইপাস হচ্ছে, কিছুদিন আগে আমার একটা ভাগ্নের বাইপাস হলো, হ্যাঁ কার্ডিয়াকে। বাইপাস তো অনেকের হচ্ছে, সে এখন ভালো আছে, এরকম অনেকেই ভালো আছেন। এত বড় বড় রোগ, ক্যান্সার বলেন, যে আমাদের এই বলেন কিডনির ব্যাপার বলেন, সবকিছুই তো মোটামুটি আমাদের দেশে অনেক কিছুই হচ্ছে। তো এখন এই মুহূর্তে যারা বলে যে স্বাস্থ্য খাতে উন্নতি নাই, এটা কিন্তু আমি বলবো যে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বলা। স্বাস্থ্য খাতে উন্নতি নাই এটা বলা যাবে না। আমরা আমাদের দেশে কত ভালো ফার্মাসিউটিক্যাল আছে, যে ভালো ভালো ওষুধ হচ্ছে। আর এক সময় ছিল যে হয়তো চিকিৎসক পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী ওষুধটা আমরা ভালো পেলাম না। এখন তো আমরা অনেক ভালো ভালো ওষুধ পাচ্ছি, সরকারি হসপিটালের ওষুধ ভালো ভালো পাচ্ছি। কিছুদিন আগে আমার একটা চোখের প্রবলেমে আমি চক্ষু বিজ্ঞানে ছিলাম, সেখানে এত ভালো প্রফেসর, এত ভালো ট্রিটমেন্ট, মানে আমি অবাক হয়ে গেছি। আমি তো সবাইকে সাজেস্ট করছি এত লাখ লাখ টাকা খরচ করে আপনারা ওই চোখের ছানি ফেলতে বা প্রাইভেটে যাবেন না, চক্ষু বিজ্ঞানে আসেন। এত উন্নতি এত উন্নতি, তারপরে কেন যে অবনতি বলা হয়, কেন যে স্বাস্থ্য খাতে উন্নতি হয় নাই বলা হয়, এটা আমার কাছে অবাক লাগে। স্বাস্থ্য খাতে অনেক উন্নতি, এটা আমি মানতে পারছি না। এটা আমি রূপকদাকে এর কোনো উত্তর দিব না, আমি এইটুকু উত্তর দিব যে দেশের জি, আর কোভিড নিয়ে কি করা উচিত মনে করেন, এই যে এখন যেভাবে বাড়ছে, কি মানে আপনার কি পরামর্শ রয়েছে? এই যে করোনা বাড়াটা তো আসলে এই রোগটা কিন্তু রোগ সাধারণত বেশিরভাগই প্রাকৃতিক, কিন্তু এটি একটি ভয়াবহ প্রাকৃতিক রোগ, যেটা এক সময় কলেরা, ম্যালেরিয়া এইসব এক সময় ছিল। তো ওই সময়ও তো মানুষ এই ধরনের স্বাস্থ্য খাতে এইভাবে ভোগ করেছে, কারণ তখন তো আরো অনুন্নত ছিল সবকিছু। এখন তো উন্নত, দেখেন বিজ্ঞানীরা কি তাড়াতাড়ি করে, চিকিৎসকরা কি তাড়াতাড়ি করে ইনজেকশন বের করে ফেলেছেন, সেই ইনজেকশনেরও বিরোধিতা। দেখেন এই যে শুনলাম যে যুক্তরাজ্যে 9 জন না 8 জন যেন মারা গেছেন আজকে। কতটুকু উন্নতি হলে পরে আমাদের দেশে এখন যে অবস্থা, যে ভয়াবহতা এখন আবার সেকেন্ড পেজে এসছে, সেটাই যে যুক্তরাষ্ট্র তারা আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। ইনশাল্লাহ আমার মনে হয় আমরাই নিয়ন্ত্রণে আনবো আবারও, এইবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও কোভিড কে নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আমাদের দেশে কিন্তু অন্যান্য দেশের তুলনায় সবসময় এত লোক, আমাদের লোক সংখ্যা এত বেশি। গত বছর থেকে যে 1 বছর ধরে যে ধরনের করোনা হয়েছে, তাতে আমাদের দেশ কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক কম ছিল আমাদের দেশে, সেটা আমাদেরকে ভাবতে হবে। তো ইনশাল্লাহ এখন এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ এসে পড়েছে, এটা তো জননেত্রী শেখ হাসিনা আর এখানে সরাসরি কোনো হাত নেই। উনি সচেতন করতে পারেন, মানুষকে সচেতনতার জন্য উনি কাজ করতে পারেন, ওনার কাজগুলো কাজে দিয়েই আমরা কোভিডকে ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করব। আমার মনে হয় এইভাবেই আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে আপনারাও শক্তিশালী করবেন। আর কোভিড নিয়ে ছোট বোন তুহিন ওই আপাকে বলেছে যে আরিফা আপাকে যে পরামর্শমূলক কিছু বলেন। ওনারা পরামর্শমূলক কেন বলবেন? গত বছর তো আমরা দেখলাম রাত 2টা-3টার সময় স্বেচ্ছাসেবীদেরকে নিরুৎসাহিত করার জন্য ব্রাশ আনবে কিনা, পেস্ট আনবে কিনা, ঝাড়ু আনবে কিনা, এইসব কথা বলে বলে ফোন করে করে তিক্ততার সৃষ্টি করেছে, বিরক্তির সৃষ্টি করেছে মানুষের। কোথায় ভালো করবে, ভালোটাকে ভালো বলবে না, উল্টো আরো খারাপ করেছে। তো আমি এইবার আশা করব যে এবার তো আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই আরো যদি বেড়ে যায়, বলি না যে বাড়ুক, আরো ভালো ভালো। আপা মিউট হয়ে গেছে, একটু আনমিউট করতে হবে। এই এখনকার যে পদ্ধতি হলো যে 7 দিনের যে একটা লকডাউন, এটা তো একটা পরীক্ষামূলক। আসুন দেখি কি দাঁড়ায় ভবিষ্যতে। আমার মনে হয় যে আমাদের একটু ধৈর্য ধরা উচিত। এখনই আমার মনে হয় না যে আমরা বিএনপির বিরুদ্ধে কিছু বলবো, আর বিএনপি আমাদের বিরোধিতা করার কিছু নেই। এটা তো সবার সমস্যা, শুধু আওয়ামী লীগের সমস্যা না যে বিএনপি বলে বলে আমাদেরকে আরো নিরুৎসাহিত করবে। প্লিজ দয়া করে আপনাদেরও
এটা সমস্যা। যেমন ডাক্তারদের কথা বলছেন, আপনারা বলছেন যে একজন রোগী মারা গেলে তারপর তো একটা রোগী যদি মারা না যায় তাকে কি মেরে ফেলা হবে? মেরে ফেলে দিয়ে আরেকজন সুস্থ রোগীকে বা মোটামুটি অসুস্থ রোগীকে, কোভিডের রোগীকে কি হসপিটালে আনা হবে? তা তো না। মারা না যাওয়া পর্যন্ত তো আমরা একজনকে সরাতে পারি না। কিভাবে সরাবো ফুল ট্রিটমেন্ট না দিয়ে? এগুলা কিন্তু আসলে অযৌক্তিক কথাবার্তা। আর হলো যে আপনারা কোভিড নিয়ে যেভাবে সমালোচনা করেন আমাদের ব্যবসায়ীদের বলেন, আসলে একটু পরীক্ষামূলক ভাবে না দিলে আমরা প্রথমে কিভাবে বুঝবো যে এই করোনা গুলো আমরা কিভাবে মোকাবেলা করব? কত গরিবের কিছু কিছু মানুষ আছে অনেক গরিব, দিন আনে দিন খায়। যদিও আমাদের অর্থনৈতিক অনেক উন্নতি হয়েছে, কিন্তু সেই হিসাবে তো রিক্সাওয়ালাদের উন্নতি হয় না, কারণ গাড়ি বেড়েছে, গাড়িওয়ালা বেড়েছে, রিক্সার মানুষ একটু কম উঠে, রিক্সার লোকজন কমে গেছে। এই যে আবার বলছেন যে বাসের লোকজন আছে যারা নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু সবাই বাসে উঠে। তবে এটা আমি বলবো যে এইভাবে যে মানে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করে বাসে এই কোভিড এর সময় না উঠাই উচিত। সব সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সচেতনতা কিন্তু প্রত্যেকেরই নিজের ব্যাপার। জননেত্রী শেখ হাসিনা বলবেন কেউ যদি সচেতন করে এটা একটা ভালো দিক, সচেতন করলে মানুষ যারা একটু কম সচেতন থাকে তারা সচেতন হয়। এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, নিজেরা সচেতন থাকবেন, যারা সচেতনতামূলক কথা বলে তাদের কথা শুনবেন, সবকিছু শুনবেন। এবং বিজ্ঞানীরা যে এত তাড়াতাড়ি বের করতে পেরেছে, চিকিৎসকরা যে চিকিৎসা বিজ্ঞানে যে আমাদের এত উন্নতি হয়েছে, যে করোনা খুব তাড়াতাড়ি করোনার টেস্ট বের হয়েছে, আমাদের কাজ টেস্ট বের হয়েছে, করোনার ইনজেকশন বের হয়েছে। তো আমরা এই ভ্যাকসিন গুলো তো একটা দিলে তো আসলে মানুষ বাঁচে না। যেমন আমার এক আত্মীয় যুক্তরাষ্ট্রে, তার একটা দেওয়ার পরে কিন্তু আবার করোনা হয়েছে, বেঁচে আছেন কিন্তু আবার করোনা হয়েছে। তো একটা দিয়ে আমরা এখনই বিশ্বাস করতে পারছি না, দুইটা না দেওয়া পর্যন্ত একটার কার্যকারিতা একটা মানুষ করোনায় মুক্ত হতে পারে না। করোনা হতে পারে, তবে যদি দুইটাই ভ্যাকসিন আমাদের পরে, আমাদের দুইটা ভ্যাকসিনের সময় এখনো আসেনি, এই জন্যই হয়তো একটু করোনাটা বেশি। তো আমার কাছে মনে হয় যে দুইটা ভ্যাকসিন যখন আসবে ঠিক মতো দেয়া হয়ে যাবে সবার। আমাদের এখানে ডাক্তার ভাই আছেন, উনি বলতে পারবেন যে ইনশাল্লাহ মনে হয় যে আমরা ভালোভাবেই বেঁচে থাকবো, করোনা মুক্ত হব, এই আশাবাদী ব্যক্ত করছি। আর আমি একটু আসলাম ভাইয়ের কথা আমাকে বলতেই হবে, কারণ মিরপুরবাসীকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আসলাম ভাইয়ের মতো এত বড় একজন বিজ্ঞ রাজনীতিবিদ, একজন এমপি, এত নাম করা এমপি, মানে আসলে এমপিদের মধ্যে তো কিছু ক্যারিশমা থাকে, সেই ক্যারিশমা যার ছিল সে দীর্ঘদেহী আসলামুল হক আসলাম ভাই। তার জন্য আমি আসলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার আত্মীয় স্বজনের কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে আমি আসলে তাদের পরিবারকে আমি সান্ত্বনা জানাই। আর সবচেয়ে বেশি সান্ত্বনা জানাই মিরপুরবাসীকে, যাদের প্রিয় নেতাকে যারা হারিয়েছে। একজন নেতাকে হারালে কিন্তু ঘরের একজন হাজবেন্ড, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন হারালে যেমন লাগে, তার চাইতেও বেশি খারাপ লাগে একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আমাদের প্রিয় থাকেন, তারা মরে গেলে। মিরপুরবাসীকে আমি আবারও তাদের সান্ত্বনা দিচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, আপনারা আবার নেতৃত্ব গড়ে তুলুন, নতুন নেতৃত্ব আবার আসবে, আপনারা বিরোধিতা না করে সবার জন্য, যাকে এনে জননেত্রী শেখ হাসিনা আবারও আনেন তার জন্য আপনারা কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ মনিয়াপা, ধন্যবাদ। আপনার সাউন্ড ঠিক হয়ে গেছে, এখন আর ভালোভাবে শুনতে পারছেন, ধন্যবাদ আপনাকে। আমি যাবো শাহরিয়ার ভাই গেছে। শাহরিয়ার ভাই, আমরা শুনলাম আমাদের আজকে অতিথিরা যেভাবে বললেন বাংলাদেশের কোভিড নিয়ে কিভাবে কি করা উচিত, আপনার কি পরামর্শ রয়েছে একটু সংক্ষিপ্ত করবেন, আমরা পরবর্তী পর্যায়ে যাবো আমরা। ধন্যবাদ আপনার। আমি শুনেছি প্রত্যেকের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি। অনেকগুলো কমেন্ট এসেছে, পড়া তো সম্ভব নয়, প্রচুর কমেন্ট এসেছে। কিছু নাম বলি, কারণ তারা তো লিখেন, আমাদের দৃষ্টি আকর্ষণ জিজ্ঞেস করেন যে আমরা কেমন আছি, উত্তর দেওয়া হয় না। তো আমি কিছু নাম পড়ি যারা লিখেছেন। মোহাম্মদ জীবন খান সোহেল, সৈয়দা দিবা, মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ, মাহি তালুকদার, মোহাম্মদ শামসুল, মোহাম্মদ আলফাত নূর, সাদিয়া জেসমিন মৌ, আয়েশা আক্তার নীলা, মোহাম্মদ কালাম, মেঘলা মিলি, রেজাউল করিম হেলাল, সাদমান তালুকদার, কামরুল আহমেদ, আরো প্রচুর কমেন্ট এসেছে। আপনারা যারা লিখেছেন বা অভিমত জানিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পাশে আছেন, সাথে আছেন, আমরা নিশ্চিত কৃতজ্ঞ আপনাদের কাছে। আশা করি আবারও পাবো। জেব্রু মজুমদার নামে একজন, অর্থাৎ উল্লেখ করে লিখেছেন, সেই জন্য এটা আমি পড়ছি। তিনি উল্লেখ করে লিখেছেন জেব্রু মজুমদার নামে একজন, তিনি আমাদের সাবিনা আক্তার তুহিন আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা যারা বাহরাইন থেকে ফিরে এসে দেশে জীবনযাপন করছি, ফিরে যেতে পারছি না, তাদের ব্যাপারে কতটা কি হলো একটু জানালে। আজকের আলোচনায় অংশ নিলেন ডাক্তার রফিকুল হাসান খান জিন্না, যুক্তরাজ্য থেকে। আমরা শুনেছি তার কথা, তিনি বরাবরই আমাদেরকে
যথারীতি যেভাবে কোভিড-19 কিংবা স্বাস্থ্য সুরক্ষা অথবা ইত্যাদি বিষয়ে আমাদেরকে অনেক কিছু জানান দিয়ে থাকেন এবং অনেক সতর্কতা উচ্চারণ করেন এবং পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আমরা সবাই শুনেছি। ধন্যবাদ তাকে। ডক্টর আরিফা জেসমিন নাহিন, যিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি তার কথা আমরা নিশ্চয়ই সবাই শুনেছি, দর্শক শ্রোতা সবাই শুনেছি। সাবিনা আক্তার তুহিন, সাবেক সংসদ সদস্য, সভাপতি যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তর, তিনিও যে কথাগুলো বলেছেন আমরা সেগুলো অনুধাবন করতে চেষ্টা করেছি। আমরা শুনেছি বিলিশিত ইসলাম, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তার বক্তব্য আমরা সবাই শুনেছি কিছু সময় আগে। সর্বশেষে আমরা শুনলাম জাকিয়া পারভিন খানম এমপি, মাননীয় সংসদ সদস্য, যিনি সভাপতি যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির, তার বক্তব্য আমরা শুনেছি। মোটা কথায় আমার তেমন ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, কিছু দৃষ্টিপাত করাতে চাই বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের বর্তমান সময়ের কিংবা নিকট সময়ে নিকট ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। প্রথমত লকডাউনটা কতটা জরুরি কিংবা জরুরি না, লকডাউনটা কি কার্যকর কিংবা কার্যকর না, সেটি সবথেকে ভালো জানেন আমাদের চিকিৎসা বিজ্ঞানে যারা কাজ করেন, আমাদের চিকিৎসকরা যারা আছেন, যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন, তারা যার যে বিদ্যা যেটি যিনি জানেন, তাদের যে অভিমত, তাদের যে পরামর্শ, সেই পরামর্শ মেনে যদি লকডাউন করতে হয়, সরাসরি আমাদেরকে লকডাউনে যেতে হবে। সেটি 1 সপ্তাহের জায়গায় যদি 2 সপ্তাহ হয়, 2 সপ্তাহের জায়গায় যদি 3 সপ্তাহ করতে হয়, তাও করা লাগবে। এই ক্ষেত্রে যদি লকডাউন কেউ না মানে, তাকে লকডাউনের পরিবর্তে লকআপে নিয়ে যাওয়াটাও অনেক যৌক্তিক হবে বলে মনে করি। কারণ কিছু সংখ্যক মানুষের জন্য বহু সংখ্যক মানুষকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া কোনোভাবে উচিত নয়। এই বিষয়ে সরকার তথা নীতি নির্ধারক এবং যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের গভীর চিন্তা ভাবনা করা উচিত। দ্বিতীয় বিষয়টি যেটি হচ্ছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে রমজান মাস, রোজার মাস, এরপর পরে ঈদ। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, প্রতি বছর আমি একটু আগে যেটা বলেছিলাম, প্রতি বছর সব সময় সব সরকারের সময় যেটি হয়েছে যে রোজা এলে ঈদ এলে দাম বেড়ে যায়। এখন আগে বাজারে যান, এটা আমার আপনারা যারা নিজেরা বাজার করেন তারা তো খুব ভালো মতো জানেন, কিন্তু যারা খুব খবর রাখেন তারা জানেন এমন কোনো পণ্য নেই যে পণ্যটির দাম বাড়ে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবারের, সেটা মশলা বলুন, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এই লকডাউনের সময় কিংবা এই কোভিড দুর্যোগকালের অবস্থায় মানুষের এমনিতেই উপার্জন সীমিত, সেই জায়গায় যদি তারা রোজা রমজান ঈদের সময় অত্যন্ত দুঃখে জীবনযাপন করে, তাহলে কিন্তু কষ্ট করে। এই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। তারপর যে বিষয়টি আসছে সে সাধারণ চিকিৎসার বিষয় আসছে। লকডাউন হলে সাধারণ চিকিৎসা দিতে, অর্থাৎ মানুষ তো শুধু কোভিড-19 নয়, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ আছে, অনেকের দুরারোগ্য ব্যাধি আছে, তারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, ডাক্তার পাচ্ছে না, হসপিটালে যেতে পারছে না। এই বিষয়গুলো তাদেরকে সহযোগিতা কিভাবে করা যায়, তাদের চিকিৎসার বিষয়টা কিভাবে আনা যায়, সেই জায়গাটাতে আমাদেরকে নজর দিতে হবে। শুধুমাত্র কোভিড-19 নিয়ে পড়ে থাকলাম আর বাংলাদেশের লক্ষ লক্ষ রোগী আছে যারা দুরারোগ্য রোগীরা ভুগছেন, যারা প্রতি সপ্তাহে আপনার হসপিটালে যেতে হয়, আপনার ডায়াগনোস করতে হয়। এইসব বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে যে এই জায়গাটা আমাদের কি করতে হয়। চতুর্থত প্রবাসীদের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নীতি নির্ধারক যারা আছেন, সরকারি পর্যায়ে যারা আছেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে প্রবাসীরা যারা দেশের বাইরে আছেন, আমরা যেখানে দুর্যোগ অবস্থান করছি, তারা তার থেকে বেশি দুর্যোগপূর্ণ অবস্থায় জীবনযাপন করতে, সেই প্রেক্ষাপটে সরকারের কি ভূমিকা আছে সেই বিষয়টি তাদেরকে খুব খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাহেব। আমি একটু অনুরোধ করবো আমাদের যারা অতিথি আছেন, আপনারা প্লিজ 5 মিনিট করে যদি বলেন তাহলে আমরা অনুষ্ঠান শেষ করতে পারবো, কারণ আমাদের আজকে অনেক অতিথি। আমি যাব, আমাদের সাথে আছেন ডক্টর রফিকুল হাসান খান জিন্না। জিন্না ভাই, আপনি যে কথাগুলো বলতে যাচ্ছিলেন যে কি করা উচিত, যদি একটু বলেন প্লিজ। আমরা 5 মিনিট করে শুনবো। আমার মনে হয় যে আপনার আলোচনা বেশ ভালোই চলছে। আমি একটি ব্যাপারে আমি বলবো, সেটা হচ্ছে খুব সরাসরি কথা, যে আধা আধা লকডাউন দিয়ে কাজ হবে না। এই লকডাউন করতে হয় যে কথাটি শাহরিয়ার বলেছে, সেটাকে পরিপূর্ণভাবে যদি করা সম্ভব হয়, সেটা বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে তারাই বুঝবেন। আর আরেকটি যেটা সেটা হচ্ছে ভ্যাকসিনেশনটার ম্যাসিভ ভ্যাকসিনেশন করতে হবে। অর্থাৎ 50 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রথম ডোজ, এখন আরো 50 লক্ষ আমাদের পাবার কথা। আমি আজকে যেটা শুনলাম এ ব্যাপারে একটু অনিশ্চয়তার অবস্থা দাঁড়িয়েছে, যে হ্যাঁ মেক্সিমকো বলেছে তারা দেবে। এটাকে বাংলাদেশ সরকারকে একদম নিশ্চিত করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব। এখানে স্ট্যাগারিং করা হয়েছে এবং এটা কাজ করেছে, যে প্রথম ডোজ আপনারা দিয়ে দেন, তাতে মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কমে যাবে। দ্বিতীয়টা, একটা গ্যাপ বাড়ানো যেতে পারে, 12 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যেতে পারে, কাজে সে ব্যাপারে দিতে হবে। আর একটি কথা আমাদের মনে রাখতে হবে যে করোনা ভাইরাস কিন্তু চিরকালের জন্য যাচ্ছেন না। তো সেটাকে যদি করতে হয়, আমি কিন্তু
আজ 6 মাস আগে আমি একটি কথা বলেছিলাম যে ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশের পরিকল্পনা, সেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন, আমাদের দেশে ক্যাপাসিটি আছে, প্রস্তুত করার ক্যাপাসিটি আছে ভ্যাকসিন করার জন্য। সেখানে আমাদের জোর দেওয়া উচিত, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, যে ভ্যাকসিন আমাদের দেশেই প্রস্তুত হবে, সেটা যে ভ্যাকসিনটাই করা হোক না কেন সেটার ব্যাপারে। কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে এই প্রাইভেট কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেশি উৎসাহী না, কারণ ভ্যাকসিনের যে প্রফিট হয় সেই প্রফিট অন্যান্য ওষুধের প্রফিটের চাইতে অনেক কম। কাজে সেখানে সরকারের একটা বিরাট ভূমিকা আছে। এবং আমার মনে হয় যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে আছে, এবং সেই সুযোগটাকে বাংলাদেশের নিতে হবে যে আমাদের এখানেই ভ্যাকসিন তৈরি করার জন্য যদি তারা আমাদের সহযোগিতা হয় প্রাইভেট দিয়ে, অসুবিধা নেই, কিন্তু এটাকে দেখাতেই হবে যেভাবেই হোক। আমি আপনাদের কাছে একটি কথা বলবো যে সমগ্র বিশ্বের যে জনসংখ্যা অনুপাতে যেটা করা হয়েছে, বাংলাদেশ একটু পাকিস্তানের চাইতে এগিয়ে আছে ভ্যাকসিন রেট দেওয়া, যেটা প্রতি 100 জন লোকের মধ্যে 0.3 জন লোক আপনার প্রথম ভ্যাকসিন পাবার মতন অবস্থা রয়েছে যদি 1 কোটি ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু সেটা অন্যান্য দেশে অনেক বেশি। কাজে জনসাধারণ অনুপাতে এই ভ্যাকসিনটা দিতেই হবে, এবং ভ্যাকসিনের ব্যাপারে এই সবচেয়ে বড় বেশি করতে হবে। আর আমি একটু আপনাদেরকে একটু কারেক্ট করতে চাই, বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু সরকারি বরাদ্দ খুব কম। ইন রিয়েল টার্মে জিডিপির 1/3-ও কম ব্যবহার করা হয়, আর সার্বিকভাবে 3.5 ভাগ করা হয়। WHO এর রিকমেন্ডেশন হচ্ছে কমপক্ষে 5 রিয়েল টার্মে আর 15% হওয়া উচিত সেই দেশের বাজেটের ইয়ের জন্য স্বাস্থ্য ব্যবস্থায়। এই স্বাস্থ্য ব্যবস্থা এইটা দিয়ে চলবে না। এই বরাদ্দ দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা সমগ্র বিশ্বের ক্ষেত্রে চলবে না। এই বরাদ্দ যেভাবেই হোক বাড়াতে হবে। কাজে আমি আর বেশি বলবো না, যে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের চিন্তা করে আমাদের এইভাবে চিন্তাটা করতে হবে আর কি। ধন্যবাদ জিন্না ভাই, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে প্রবাস দর্পণ গত বছরে ডাক্তার আফমরুল হক স্যার সহ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সহ আমরা 6 জন ডাক্তারকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম। ওই প্রোগ্রাম কিন্তু উঠে এসেছিল বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারটা। এই কারণে আমি আগে প্রশ্ন করেছিলাম, আসলে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা আমরা যাই বলি না কেন আমরা অনেক পিছিয়ে আছি। এটা আমি কোনো সরকারকে বলবো না, এটা হলে আমাদের গোড়া থেকে যেভাবে এগিয়ে আসা উচিত ছিল সেইভাবে হচ্ছে না, যার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ যেতে হয় ইন্ডিয়ায়। প্রতিদিন যাদের টাকা আছে তারা থাইল্যান্ড যেতে হয়, যার টাকা আছে যারা মানে সিঙ্গাপুর যান। এইটা পরিবর্তন করতে হবে। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, কারণ আমি গত যে অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশের সেরা সেরা চিকিৎসকরা ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এবং ওনারা বলছেন যে এটা করতে হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি জিন্না ভাই। আমরা শেষ করবো, আমরা একটু যেতে চাই বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে। আমরা দেখেছি বাংলাদেশের বর্তমান সংসদে যারা আছেন প্রায় শতকরা 70-75 ভাগ ব্যবসায়ী আছেন, আমলারা, সঠিক মানে যারা অরিজিনালি রাজনীতিবিদ কয়জন আছেন আমাদের? এই সময় আমরা দেখতে পাই রাজনীতিবিদরা তো আছেনই, পাশাপাশি আমরা দেখতে পাই যে হেফাজত ইসলাম বাংলাদেশের রাজনীতির অবস্থান সৃষ্টি করছে। সেই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন যারা ছাত্র রাজনীতি করেছেন, এখানে এই 4 জন যে রাজনীতিবিদ আছেন ওনারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে ইডেনের বিপি ছিলেন, তারপরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ছাত্রলীগ করে আজকে রাজনীতি জায়গায় আসছেন। কিন্তু ওই জায়গাটা এখন কারা দখল করছে? ব্যবসায়ীরা, আমলারা, না যারা হেফাজত মানে রাজনীতি করছে বা যারা অন্যরা যারা? এই জিনিসটা একটু জানতে যাবো, কিন্তু 5 মিনিট করে বলুন প্লিজ। আমি যাবো, শুরুতে যাবো বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আরিফা জেসমিন নাইন আপার কাছে। একটু আনমিট করতে হবে আপা, একটু আনমিট করতে হবে। জি জি জি, আপনার প্রশ্নটা আমি প্রশ্ন করছিলাম যে বর্তমান যে রাজনীতি যে সংঘাত চলছে, এই সংঘাতে যে রাজনীতিবিদরা কোথায়? ওই জায়গাটা দখল করতেছে অন্যরা এসে, ওই জায়গাটা রাজনীতিবিদ হিসেবে কি বলবেন? প্রকৃতপক্ষে রাজনীতিকে তো অনেক আগেই বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে যা বিএনপির রাজনীতিটাকে, এখানে যে শক্তিশালী দল যেটা বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সে বিএনপির চেয়ারপারসনকে তো কারা বন্দি করে রাখা হয়েছে। আমাদের আরেকজন যিনি আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার বিরুদ্ধে একের
পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রকৃতপক্ষে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি করা হচ্ছে, গায়েবী মামলা হয়েছে। আপনি জানেন, রাজনীতিকে বিরাজনীতিকরণ করার জন্য এবং একটি মাত্র দল এই দেশে তার রাজনীতিটা করার জন্য গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে সত্যিকার অর্থে যে রাজনীতিটা হবে একটা যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা ভোটের মাধ্যমে, সেই ভোটের ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। গভীর রাতে সেই 30 তারিখের নির্বাচন 29 তারিখে করে ফেলা হয়েছে। এই হলো রাজনীতির অবস্থা। এখানে প্রকৃত রাজনীতিবিদ যারা, তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা সত্যিকার অর্থে রাজনীতি করে আসছে দীর্ঘদিন ধরে, তাদেরকে গুম করে ফেলা হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে। তাদেরকে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমা দিয়ে পরিবার থেকে শুরু করে, সম্পদ থেকে শুরু করে সবকিছুতে তাদের উপরে হয়রানি করে একটা বিরাজনীতিকরণের। কিন্তু মানে জেসমিন আপা, যে একটা কথা জানতে চাই, বিশেষ করে যে ঘটনাটা ঘটছে গত সুবর্ণ জয়ন্তীকে ঘিরে, যে ঘটনা ঘটছে, এই ঘটনায় তো আমরা কিন্তু দেখি নাই যে বিএনপি যে আছে বাউন্ডারির যে অবস্থা, যে বাংসুর, যে আমরা স্বাধীনতা 50 বছর পরে আমরা যা দেখলাম, এটাকে অনেকেই বলে যে 71কে হার বানিয়েছে। এই ব্যাপারে বিএনপির বক্তব্যটা কি ছিল, বা আপনারা কি বলতে চান এই যে ঘটনাগুলো ঘটছে? না, যে কোনো ঘটনা যেটা ঘটেছে আমরা এখানে দেখেছি, আমরা এটা আশা করিনি। আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে একটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এটাকে অন্তত পক্ষে দলীয়করণ করা উচিত নয়। একটি দল শুধুমাত্র তারাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করবে। অথচ দেখেন, স্বাধীনতার যিনি মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বলেছিলেন এই বাংলাদেশের মাটিতে প্রথমেই এই পাকিস্তানিদের বিরুদ্ধে উই রিভোল্ট, যিনি নিজে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রথমেই তাদের বিরুদ্ধে, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বন্দী রেখে এবং তার যে সন্তান, তার পরিবারের উপরে একের পর এক মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি বা আটক করে এই অবস্থা তো করে তারপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এমনকি দেখেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপি নিজেরাই বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে সুবর্ণ জয়ন্তীকে সুন্দরভাবে পালন করার জন্য। কিন্তু দেখা যাবে এখানে যে এটাকেও দলীয়করণ করা হয়েছে, এটাকেও একদলীয়করণ করা হয়েছে। এরকম স্বাধীনতার একটা মাসে দেখেন রক্তাক্ত করা হয়েছে, এটাই কি কথা ছিল? এখানে আমার দেশের সন্তানদেরকে মেরে ফেলা, আমার দেশটা, আমি কার জন্য, যিনি রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী, কার স্বার্থটা দেখবেন? আমার দেশের নাগরিককে হত্যা করে, আমার দেশের ছেলেদেরকে, আমার সন্তানদেরকে হত্যা করে তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করবেন। এই বিষয়গুলিকে অন্যভাবে অনেক কিছু করা যেত। তো তার ফলশ্রুতিতে যেগুলি হয়েছে, জনগণের যে ক্ষিপ্ত হয়ে কে কি করেছে, যেটা খারাপ, যেটা অন্যায়, সে অন্যায়ের বিরোধিতা আমরা সবসময়, কখনোই অন্যায় যেটা হয়েছে সেটাকে আমরা প্রশ্রয় দিচ্ছি না। তবে আমরা কখনোই আশা করি নাই একদলীয় হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং রক্তাক্ত হবে। আমাদের রাজপথে যেখানে ফুল ছিটিয়ে আমরা যেখানে সুন্দরভাবে যেটাকে পালন করতে পারতাম, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে আজকে কিসের জন্য, কার স্বার্থে এইভাবে রক্তাক্ত করা, এটাই হলো কথা। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জন্য। আমি যাবো, আমাদের সাথে আছেন সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, যুব মহিলা ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন আপার কাছে। তুহিন আপা, যে কথাগুলো বললেন, আমরা দেখেছি যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, আমরা আসলে অনেকেই প্রবাসীরা বিশেষ করে হতাশ, অনেকেই বিভিন্ন কমেন্টস করেন, লেখেন যে কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি বলবেন আপনি? দেখেন, উনার কথাই তো বুঝতে পারতেছেন যে উনরা ওই যে হত্যা ছেলেদের অমুক তমুক কথাগুলাতে বোঝা যাচ্ছে যে বিএনপি এই ঘটনাগুলা মূল নায়ক। কারণ মামুনুল হকের, বেগম খালেদার মঞ্চে তো মামুনুল হককে দেখা গেছে দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বেগম খালেদা সন্তান যখন মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, গেট খুললেন না, তাদেরকে দাওয়াত দেওয়া হলো গণভবন, তারা আসলেন না। অন্যান্য দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনাদের দাওয়াত দিলে ওনারা আসবেন না, ওনাদের কাছে গেলে উনি অপমান করে। আর ওনারা সে দাওয়াতে তো যাবে না, ওনারা সব দেশ যেখানে এসেছে ভারতকে নিয়ে ওনাদের চুলকানি। মোদী যখন গতবার আসলেন, বেগম খালেদা খুব সুন্দর ভাবে গেলেন, এবং যখন মোদী সরকার আসলো ইন্দিরা গান্ধী পরিবার থেকে, তখন মনে করলো যে মোদী সরকার তো আমাদের জন্য খুবই, বিএনপি কি আরো
স্বাধীন। আর এখানে আবার উস্কানি দিয়া তারা এই ভাঙচুর গুলো, আজকে মানুষ মারা, মানুষ হত্যা করা যেই তাণ্ডব তারা ঘটিয়েছে, এরপরে আজকে কি করা হলো, এটা থেকে কি প্রমাণ হলো? আজকে এদের কাছে প্রমাণ করে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, এগুলো তারা করলো। আজকে এটাকে আজকে যদি এটা ভারতে যায় কথা বুঝতাম না, সেই সাহস আছে, তারা বর্ডার ভেঙে যায় করতো, সবগুলো উস্কানি দিয়ে এগুলো করেছে। তারা কথায় কথায় বলে রাতের অন্ধকারে আরে ইভিএম এ কোনো ভোট কারচুপি নাই। আর যদি কারচুপি হতো সংসদে আপনারা একবার বলেন আপনারা শপথ নিবেন না, পরে আবার শপথ নিলেন, আপনাদের যে এমপি সে আগে সে পলিটের আবেদন করলেন, আজকে লাভও নিবেন বেনিফিটও নিবেন আবার বলবেনও। আজকে আর ওই যে আরেকজন নেত্রী তিনি বললেন বিএনপির, আমি সম্মান রেখে বলি ওনাদের মতো নাম ধরে টুইন করে ওনারা সবসময় এভাবে নামগুলো ডাকেন, ওনাকে সম্মান দিয়ে বলতে চাই। উনি বললেন যে একজনের নামে কয়েকজনের টাকা এক নামে চলে গেছে। অনেক সময় আমাদের এলাকার যারা সাধারণ মানুষ তারা অত লেখাপড়া জানে না, তারা মনে করে চেয়ারম্যান সাহেবের মোবাইল নাম্বারটা দিয়ে আসি তাহলে তার নামে, তো এগুলো যখন এগুলো হয়েছে সেগুলো তো বাতিল করে পুনরায় করা হয়েছে। আপনাদের সময় সেগুলো হতো না। এই যে চেয়ারম্যানদের কথা যেটা বলেন সেটা যুগ যুগ ধরে আপনারা শিখাই গেছেন, চেয়ারম্যান মানে এইভাবে আত্মসাৎ, কিন্তু এই সরকারের সময় তা শুদ্ধি অভিযান করেছে, ধরা হয়েছে, এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে, কেউ খেতে পারে নাই। কিন্তু আপনাদের মাত্র 2-3 জন বিএনপির চেয়ারম্যান ছিল, তারাও করেছে, আর সংখ্যা যদি বেশি হলে পুরাটাই করতো, তো এগুলো আপনারা ধরতেন না। আপনারা যখন বিএনপির আমলে হাওয়া ভবন হয়ে লুটপাট হয়েছে, তারেক জিয়া এবং মামুন যে খোয়া ভবন খুলেছিলেন, খাম্বা বসিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য, আপনার সিঙ্গাপুর থেকে তদন্ত হয়েছিল, একজনকে গ্রেফতার করেন নাই। মাহিমা পূর্ণিমা যখন ধর্ষণ হয়েছে একজনকে গ্রেফতার করে, আর ছাত্রলীগের এক ছেলের সঙ্গে মহানগর ভাইস প্রেসিডেন্ট প্রেমের সম্পর্ক ছিল, সেখানে কিন্তু সে ছাত্রলীগের নেতাকে অভিযোগ তাকে ধর্ষণ করছে, এটা বলতেই গ্রেফতার হয়ে গেছে। কিন্তু নুরার বেলা এটা হয়নি, এটা আমরা বলবো সরকারকে ভালো উদার হওয়া ভালো, কিন্তু অবশ্যই ন্যায় বিচারও প্রতিষ্ঠিত করতে হবে। আজকে মামুনুল হকের গ্রেফতার এবং এই যে মহিলা তারা অবৈধভাবে কাবিননামা দেখাতে পারেনি, এই দেশের এই করোনাকালীন সময়ে যারা রিসোর্টে যায় এবং তাদের অর্থ উৎস কি, তারা তো কোনো বড় ব্যবসায়ী না। আজকে যেইভাবে এই যে তারা ওয়াজ করে, তারা এত কথা বলে, তারা বলে লাশ পড়েছে, তাহলে তারা প্রমোদ বিহারে কি করে যায় এবং সেখানে অন্যের স্ত্রী বা তালাকপ্রাপ্ত হোক সেখানে তিনি বিয়ে না করে যদি অবৈধভাবে থাকে, পাপিয়া সাপিয়া বহুত কিছু নিয়ে বহুত আলোচনা, টকশো আপনারা ভরে ফেলছিলেন, আজকে ভরেন না কেন? আমাদের তো গ্রেফতার করে 27 বছর সাজা হয়ে গেল, আমরা কাউকে ছাড় দেয় না, কারণ মানুষের ভিতরে ঢোকা সম্ভব না। রাজনীতি করে আওয়ামী লীগ একটা সাগর সংগঠন আসতেই পারে, আপনারা কি করেছেন? আপনারা করেন নাই। যাই হোক, একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী কোভিড মোকাবেলায় আমাদের জনগণের পাশে থাকতে বলেছেন। আমরা যারা জনগণের রাজনীতি করি, আমরা যে আমাদের এখানে আমাদের আহমদ ভাইয়ের স্ত্রী আমাদের যুব মহিলা লীগের এমপি তিনি আছেন, আহমদ ভাই এলাকা করছে, আমরা করছি, সবাই করছি, আমরা জনগণের জন্য ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দেবো। আমাদের অনেক নেতা করোনাকালীন সময় আমরা হারিয়েছি, আপনাদের এরকম সিনিয়র নেতা আমরা যত হারিয়েছি, কিন্তু আমরা কিন্তু জনগণের পাশে ছিলাম। আজকে আমি আবারও বলতে চাই, আজকে আমি আসলে আমাদের একজন বিরাট মাপের একজন নেতা, যে সারা বাংলাদেশে যিনি সাহায্য সহযোগিতা মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন, রাজনৈতিক ভাবে 14 আসনে একসময় আমি মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমি অনেক দুঃখ ভারাক্রান্ত, কারণ এখানে আর কোনো চাওয়া পাওয়ার হিসাব, আজকে একটাই হিসাব, তার কন্যাদের কান্না, সত্যি তার স্ত্রী এবং তার ভাই বোন তাদের পরিবারের প্রতি তা দেখে আজকে খুবই আমরা মর্মাহত, কারণ আসলাম ভাইয়ের এলাকার জন্য যথেষ্ট কাজ করেছে। আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী তারা জনগণের কল্যাণে কাজ করে, এই উন্নয়নে ইনশাআল্লাহ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি সবার কাছে বলবো আমাদের প্রিয় নেতা আমাদের আসলাম ভাইয়ের জন্য দোয়া চাবেন, আমরা তার সুখাত্ম পরিবারের পাশে আছি, তাদের পাশে থাকার অঙ্গীকার করছি এবং তার সকলকে বলছি দোয়া করতে। তার 3টি কন্যা, তার ভাই বোন, তার স্ত্রী, তারা
ভেঙে পড়েছে, কারণ তার অকাল মৃত্যু। আজকে তারা এই যে আপনারা এই করোনাকালীন সময়ও কিন্তু জনগণের কাছে গিয়ে তারা কাজ করেছে এই রোদে পুড়ে। আজকে আমাদের অনেক নেতা, কেউ হার্ট অ্যাটাকে, কেউ করোনা, বিভিন্ন ভাবে আমরা আজকে হারিয়েছি। আজকে আমি নিজেও কয়েকদিন অসুস্থ ছিলাম, কিন্তু তারপরও এই যে এর মধ্যেও কিন্তু আমরা কিন্তু আজও, গতকালকেও আমি গিয়েছি, আমরা সাহায্য সহযোগিতা প্যাকেট করছি, খাবার দিচ্ছি, আমরা মানুষের পাশে থাকার রাজনীতি করি। এই আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন, সেই আওয়ামী লীগ কিন্তু সেই মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চ দিয়ে বাংলাদেশের কথা বলেছে। আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করতে পারে, কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে বুকে ধারণ করে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সূত্রে গাদা। আর তার কন্যা শেখ হাসিনা আজকে কি সারা বিশ্বে যতগুলো পদক এনেছে, আপনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন দুর্নীতিতে, সেই জায়গা থেকে আসতে সময় লাগছে, কিন্তু আসছে। বাংলাদেশ আপনার আজকে ধর্ষণের জন্য আপনার আত্মধর্ষণ হয়েছে, বিচার করতে পারেন না। আজকে যখন ফাঁসি হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, সবই বন্ধ হবে। এবং আজকে একটি কথা বলতে চাই, মামুনুল হকের গ্রেফতার এবং অপকর্মে এবং ওই মহিলাকে আমরা গ্রেফতার চাই, কারণ এটা অপসংস্কৃতি। আর পাশাপাশি যারা ভাঙচুর জ্বালাপোড়া করছে তাদের গ্রেফতার। এবং আমরাও বলতে চাই, আমার বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা রাজপথে থেকেই কিন্তু মোকাবেলা করব। জনগণের সাহায্য সহযোগিতা করব, পাশাপাশি জনগণের নিরাপত্তা দিতে রাজপথে থাকবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি পুনরায় আমাদের মহান নেতা জনাব আসলামুল আসলামের আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের, সুখাত্ম পরিবারের তাদের জন্য দোয়া করবেন, ভালো, তারা যেন ভালো থাকে। ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাব বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, বিলকিস আবার কাছে। বিলকিস আবার, এই যে রাজনীতিতে যে কথাগুলো আসলো, আমরা রাজনীতিবিদকে মানুষ শ্রদ্ধা করে, রাজনীতিবিদ বাংলাদেশ তথা সারা বিশ্বে রাজনীতিবিদটাই পরিচালনা করে, রাজনীতিবিদটাই পরিচালনা করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা, আমলারা বা বিভিন্ন সেক্টর থেকে যারা সুবিধাভোগী আছে, একটা সময়কালে এসে নমিনেশন নিয়ে রাজনীতিবিদ হয়ে যান, আবার মানে দুঃসময় আবার চলে যান, সব দলেই। এই অবস্থায় কি করা উচিত বলে মনে করেন? রাজনীতির সংস্কার, যে সংস্কারটা করা উচিত বলে অনেকেই মনে করেন, আপনি কি বলবেন? হ্যাঁ, রাজনীতিটা আসলে রাজনীতিবিদদের হাতে নাই, রাজনীতিটা এখন চলে গেছে আপনার ব্যবসায়ীদের হাতে। এই জন্য, কারণ ব্যবসায়ীরা এখানে অর্থলগ্নি করে এবং এই অর্থলগ্নির প্রয়োজন থাকে, যা মানে অর্থলগ্নি দিয়ে তারা তাদের নেতা কর্মী কিংবা গুন্ডা পান্ডা তাই এসবকে তাদেরকে পুষতে হয় এবং দুর্নীতি করতে হয়। সেই জন্য আজকাল আপনি যেটা বললেন যে সংসদে আসতে 70% আপনার ব্যবসায়ী, যার জন্য রাজনীতিটা। আর আরিফা কিছু কথা বলেছে, বিশেষ করে আমার দলের কথা, আমি আর ওদিকে নাই গেলাম যেহেতু সময় কম। তো সেই জন্য রাজনীতি যতদিন পর্যন্ত শুদ্ধ হয়ে ওই যে মানে দুধ দিয়ে গোসল করে না উঠতে পারবে, রাজনীতিবিদদের হাতে রাজনীতি চলে না আসবে, রাজনীতির অর্থই যদি হয় আপনার দুর্নীতি। আর বারবার করে আমার যে তুহিন আপারা বলে কি 5 বার চ্যাম্পিয়ন, এখন তো এই যে যারা এই জরিপগুলি করে তারা জরিপ করাই ছেড়ে দিয়েছে, কারণ কত আর তারা করবে। এটা তো এখন মানে কি যত ধরনের মানে দুর্নীতির যে আপনার জিডিপির হার বলে, ঠিক তেমনি হারে তার চেয়ে অনেক উচ্চ হারে আপনার দুর্নীতির হার। আমি দু একটি কথা বলি। তুমি একটা বলেছে, শোনেন, আমরা যখন রাজনীতি থেকে সমান সংসদে যাই, মানে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, তুই না পারো হয়েছে, তখন কিন্তু আমাদের কথাবার্তার ভিতরে কিংবা আমাদের টোনের ভিতরে একটি মানে সাবলীল, যেটা আমি আরো কয়েকদিন আমি জাকি আপার সঙ্গে করেছি, তার ভিতরে কিন্তু বিরোধিতা আছে, বিরোধিতা করতে হয়, করবে, বাট একটা কথা টোনের ভিতরে কিন্তু একটা সাবলীল ভঙ্গি থাকা উচিত। অন্তত আমরা সংসদে গিয়েছি, আমাদের কাছ থেকে আমাদের পরবর্তী যারা আছে তারা অনেক কিছু শিখবে। আমার বক্তব্যের সময় তুই নাপা যেভাবে টন্টিং করছিল, এটা কোনো মানে এক্সপেক্টেবল না। আর উনি যেটা বলেছে, আমরা কিন্তু অনেক সময়, আমি যতবারই উনি যদি রেকর্ড করে, আমি তুই নাপা বলেছি অতবার বলেছি। আমরা সবসময় তাকে আপা বলতে হবে, আমাকে আপা বলতে হবে তা না, আমরা অনেক সময় কিন্তু ডক্টর এই বলে তার নামটা অ্যাড্রেস করেই বলি। হ্যাঁ, তো সুতরাং বলার টোনটা কিরকম সেটা হলো মেইন কথা। আর আমরা মানে এই জিনিসগুলি শিখি নাই, এগুলি শেখার জন্য শুধু রাজনৈতিক অঙ্গন না, আপনার পারিবারিক শিষ্টাচারেরও কিছু বিষয় থাকে। উনি ধর্ষণের কথা বলে কি বললো, মাহি পূর্ণিমা ইয়ামদের কথা। আরে আমাদের সময় মাহি পূর্ণিমা ইয়াসমিন 2 জন 3 জন, এখন তো আপনারা
এই যে সেঞ্চুরির জন্য পুরস্কৃত করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই মানিককে, তাকে আপনার শাস্তি দেওয়া বাদ দিয়ে, তাকে ধিক্কার জানানো বাদ দিয়ে তাকে আপনারা পুরস্কৃত করে দেশের বাইরে পাঠিয়ে দিলেন। তারপরে তো ধর্ষণের আজকে যে কত ধরনের, আপনারা ডিজিটাল বলেন, ডিজিটাল পদ্ধতিতে এখন ধর্ষণ হচ্ছে। এরপরে আপনারা এই কথাগুলি বলেন কি হিসাবে আমরা বুঝি না। বিরোধিতার জন্য বিরোধিতা না, আপনাদের মাথাতেই বা আসে কিভাবে যে এখন আপনাদের ধর্ষণ, আমরা বলতে চাইনি, বারবার করে উনি উস্কাচ্ছে ধর্ষণ, ধর্ষণ নাই, ধর্ষণ নাই, যেখানে আপনার মানে আপনার সিরিজ ধর্ষণ হচ্ছে, গ্যাং ধর্ষণ হচ্ছে। এক এক সময় ওনারা ক্ষমতায় আসে, রাষ্ট্র পরিচালনায় আসে, সে যেভাবেই হোক, নিশিরাত্রে আসুক আর আপনার ওই বিনা ভোটেই আসুক, যেভাবেই আসুক রাষ্ট্র পরিচালনায়, আজকে কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বেশি রাষ্ট্র পরিচালনায় আছে। আপনার এ পর্যন্ত 50 বছরের মধ্যে ওনারা 22-23 বছর ওনারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। সুতরাং বেশি সময় দেশকে কিংবা সমাজকে উন্নয়নের দিকে বলেন, সমাজকে কলুষিতের হাত থেকে রক্ষা করা বাদ দিয়ে বেশি কলুষিত করেছে কিন্তু এই যারা সরকারে বেশি দিন মানে আপনার রাষ্ট্র পরিচালনা করেছে। এইসব দিকে না তাকিয়ে শুধু বলার জন্য বলা, গায়ের জোরে বলা, এগুলি কিন্তু মানে এটা রেজাল্ট খুব একটা ভালো হয় না। বারবারই ওনারা বলছে, তুহিনাপাই বলেছে যে আপনারা যখন ভারতে যান চিকিৎসার জন্য, কেন আমাকে ভারতে যেতে হবে, কেন আমাকে সিঙ্গাপুরে যেতে হবে, যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতই উন্নত, এতই উন্নত ছিল না। বাট আপনারা তো এখন টানা রয়েছেন, এই টানার সময় আপনাদের এত উন্নয়নে জিডিপির হার এত বেড়েছে, যেখানে বেগমপাড়া তৈরি হয়ে গেছে জিডিপির হার ওখানে বেড়েছে, যেখানে পিকে হালদারের মতন জিডিপির হার বেড়েছে, যেখানে পাপিয়াদের আপনারা তৈরি করেছেন। আমাদের সময় পাপিয়া তৈরি হয়নি, আপনাদের সময় পাপিয়া তৈরি হয়েছে। এই পাপিয়ার ইন্ধনদাতা কারা, তাদের মদতদাতা কারা, তাদের মানে সুবিধা ভোগ করেছে কারা? এখন এইসব কথা আমরা বলতে চাইনি, কারণ আজকে কোভিড নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। কিন্তু যদি আপনারা ধরিয়ে দেন, আপনারা শুনতে চান, বারবার করে একই কথা, মামুনুল হক, মামুনুল হক। আরে মামুনুল হকরা তো আপনাদের মদতপুষ্ট, আপনারাই তো তাকে তেতুল হুজুর বললেন, আবার গিয়ে তাদের মঞ্চে গিয়ে আপনারা কৌমি মাতা হলেন। কৌমি মাতা তো আমাদের বেগম খালেদা জিয়া না, কিংবা আমরা তেতুল হুজুর বলিনি, এটা আপনারা বলেছিলেন, আবার তাদের সঙ্গে গিয়ে আতাত করেছেন। বর্তমানে যেটি হচ্ছে, এই যে না বলতে, এক সেকেন্ড বলতে হবে, আপনার এই যে বায়তুল মোকাররমে আমার সুবর্ণ জয়ন্তীর দিন, যেখানে সাতক্ষীরার আপনার সেই মন্দিরগুলি ফুলে ফুলে সজ্জিত, আজকে জাতীয় মন্দির আপনার ঢাকেশ্বরী কালী মন্দির, এসব না করে উনি সেখানে চলে গেছেন ভারতের মধ্যে। আমরা কিন্তু প্রতিবাদ করিনি কিংবা কোনো, আমরা বরঞ্চ মানে সরকার টু সরকার, কিন্তু দেখতে হবে যে আপনার স্বার্থকার। আজকে ভারতেশ্বরী মানে আপনার ঢাকার জাতীয় মন্দির উনি দর্শন না করে উনি চলে গেলেন মথুয়াতে, এবং সেদিনই ওখানে আপনার নির্বাচন। এসব কি বাংলাদেশের মানুষ কি ঘাস খেয়ে থাকে? এসব বোঝে না। আর পাশাপাশি সেদিন সেই সুবর্ণ জয়ন্তীর দিন যখন আমার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রক্তাক্ত করা হলো, তখন তো একটা মিডিয়া সেদিন সেটা দেখায় নাই, যেটা লাইভ দেখিয়েছে সেই আপনার সাতক্ষীরার সেই আপনার মোদির দর্শন এবং তার পূজা। সেটা দিতেই পারে, সরকার টু সরকার তাদের একটা ইয়ে থাকতেই পারে, সেটা আমরা বলতে চাচ্ছি না। কিন্তু কথা হলো যে আপনারা কথা বলতে গিয়ে আপনারা আসল জায়গাটা থেকে সরে যান, আসল পয়েন্টটা থেকে মনে করেন যে এইভাবে চিৎকার করে বললেই হয়তো বা আপনাদের মানে সত্যটাকে, মিথ্যাটাকে আপনারা সত্যে পরিণত করতে পারবেন, কিন্তু আসলে কিন্তু এটা সম্ভব না। বর্তমানে আমরা এই যে হেফাজত মানে মাহমুদ কি আপনার এই যে হুজুর, সে তার সঙ্গে বিএনপির কি বরঞ্চ এটাও বর্তমান সরকারের একটি কৌশল, তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে, তাদেরকে দিয়ে আলাদা বিএনপিকে মানে একটা তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাচ্ছে, আর কিছু না, এটা সরকারেরই একটা কৌশল। তা না হলে কিভাবে তারা আজকে সেইখানে ছাত্রলীগ যুবলীগ কিভাবে জাতীয় মসজিদে আপনার অবস্থান নিয়ে সেখানে রক্তাক্ত করলো? আজকে তো পুলিশের সঙ্গে আমাদের ইয়া হচ্ছে না, আপনার কোনো মানে প্রতিবাদ কিংবা সেখানে মারপিট হচ্ছে না, হচ্ছে হলো তারা পুলিশের ড্রেস পরে গিয়ে সেখানে আপনার অবস্থান নিচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে সুবর্ণ জয়ন্তীতে আজকে আপনার সমগ্র বাংলাদেশকে যে আপনার উত্তাল করে দেওয়া হলো, এটা হলো এই সরকার বিদেশে দেখাতে চায়, মোদীকে খুশি করতে চায় যে দেখেন আমরা কিভাবে তাদেরকে
মানে আপনার দমন করছি, কিন্তু দুদিন পরেই এর আসল রূপ আপনারা নিজেরাই দেখতে পাবেন, যে তাদের সঙ্গে কিভাবে আতাত করে তাদেরকে একটি সেকেন্ড পার্টি হিসাবে তাদেরকে এই যে উত্থান, এটা সরকারেরই একটা কৌশল। রিপন রায়ের হাতে লাঠি কেন? নিপুণ রায়ের হাতে লাঠি কেন? যদি এটা আপনাদের আন্দোলন না হবে, নিপুণ রায় কেন নাম ছিল? একটু বলতে দিতে হবে, নিপুণ রায় কি কেন নামলো? নিপুণ রায়ের হাতে লাঠি থাকলে আপনার অসুবিধা কি? আপনাদেরকে পিটানোর জন্য নিপুণ রায়ের হাতে লাঠির দরকার ছিল, বুঝছেন? আপনাদেরকে পিটানোর জন্য দরকার। আপনারা আমাদের সেই শক্তিটা আসে না লাঠি নিয়ে, আপনি আসেন না লাঠি নিয়ে। আপনি শুনেন, অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করি। ধন্যবাদ আপনারা দুইজনকে আমি মিউট করে দিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি, আপনার দুইজনকে মিউট করে দিচ্ছি প্লিজ। আমরা অনুষ্ঠান শেষ করবো। আমি যাবো মাননীয় সংসদ সদস্য জাকিয়া বারুন খানম মনিয়াপার কাছে। মনিয়াপা, আপনার বক্তব্য শেষ করতে চাই অনুষ্ঠানটা। যে বিলকিস আপা কিছু প্রশ্ন তুলেছেন, কি বলবেন আপনি? একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করেন আপা, মিউট করেন, আনমিউট করেন। জি জি, আপনি যে ধন্যবাদ বলতে থাকেন, বিলকিস আপা কিন্তু না ধন্যবাদ বলতেছি মানে শেষ করার জন্য, মানে আমি ধন্যবাদ বলতেছি এটা শেষ করার জন্য। সবাইকে আমি ধন্যবাদ বলি, শুধু বিলকিস আপা না, তুই না পারে করে দেন। আমি সেটাই বলছি, শুনেন আমি কি বলছি, আমার কথাটা শেষ হোক। আপনি টাইম ফিক্সড করে দেন, কিন্তু তারপরেও এমন কিছু কথার সৃষ্টি করেন, যেমন বিলকিস আপা শেষে এমন কিছু কথার সৃষ্টি করেছেন যে তুহিন বাধ্য হয়ে আবার কথা বলছে, আর আপনাকে বারবার ধন্যবাদ বলতে হচ্ছে। আপনি সবাইকে আসলে আমার যেটা মনে হয় যে এটার জন্য একটা মোটিভেশন দিতে হবে আপনাকে প্রোগ্রামের আগে, যে টাইম ফিক্স করা হবে এই টাইমেই কিন্তু এতটুকু টাইমে যেন সবাই বলেন। আপনি দেখবেন কথা শুধু বললেই হয় না, বেশি বেশি কথাই কিন্তু খুব একটা কাজ হয় না। যেমন আমি সব শেষে থাকি বলে আমার কিন্তু কথা খুব কম বলা হয়, তো তাই বলে আমি বলতে পারবো না তা তো না, কিন্তু যখন দেখি যে না সময়টা খারাপ, শেষ হয়ে আসছে, জনগণও এত কিছু, মানে মানুষ যে বসে কথা শুনতে টক শো পছন্দ করে, কিন্তু যখন অতিমাত্রায় কিছু করা হয় তখন কিন্তু পছন্দ করে না। আচ্ছা, আপনারা বলছেন যে আপনার কিছু প্রশ্ন উপদা? আমার প্রশ্ন না, আমার বিলকিস আপা কিছু প্রশ্ন তুলছেন, যদি আপনি উত্তর দিতে চান। যে সুবর্ণ জয়ন্তী নিয়ে কথা বলছেন, সুবর্ণ জয়ন্তী তো উনি আবার বলছেন যে আবার আসবে, আবার কেমনে সুবর্ণ জয়ন্তী আবার কিভাবে আসে? সুবর্ণ জয়ন্তী তো এখনই হবে, এরপরে হয়তো আমরা শতবার্ষিকী পালন করব। আসবে না বলেছি, আপনি ভুল শুনেছেন, আসবে না বলেছি, 50 বছর আবার ফিরে আসবে না, বাট আমাদেরকে কেন বঞ্চিত করা হলো আমি সেটা বলেছি। আমার কোন আপনি আর কথা উত্তর দিবেন না তো? আচ্ছা, দুঃখিত। তো যাই হোক, তো সুবর্ণ জয়ন্তী যে হয়েছে, আমরা কি, আপনারা কি জোট জামাত জোটকে ছাড়তে পেরেছেন? আপনাদেরকে নিয়ে আমরা কিভাবে সুবর্ণ জয়ন্তী করব? আপনারা তো জামাত জোটকে ছাড়তে পারেন না, আপনারা তো জামাত জোট ছাড়তে পারেন। হ্যাঁ জি, মনিয়াপা মিউট হয়ে গেছে, সব মিউট। মনিয়াপা জি, শেখ হাসিনা খুব ভালোভাবে করেন, এখানে কোন রকম খারাপ সমালোচনা হওয়ার মতো এমন কোনো কাজ জননেত্রী শেখ হাসিনা করেন না। আর মোদি আসবে এই দেশে, এর আবার বিরোধিতা কিসের? আরো তো 6টি দেশে এসেছে, কই আমরা তো ওই সময় এত বিরোধিতা করতে দেখি নাই। কেন? যে দেশ আমাদেরকে সাহায্য করলো স্বাধীনতার জন্য, আপনারা যে এত কথা বলেন, স্বাধীনতার যে কথাগুলো বলেন, তখন কি লজ্জা হয় না যে আমরা কিভাবে মোদিকে আসতে দিই না? যে দেশ আমাদের এত সাহায্য করলো, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমাদের দেশ সাহায্য পেয়ে আমরা স্বাধীন করেছি দেশ, আমাদের দেশের লোক আর মিত্র বাহিনী মিলে আমরা দেশ স্বাধীন করেছি, কোথায়? তো মোদি আসলে তাতে প্রবলেমটা কোথায়? কিছু এলেই বলে যে আমরা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিই। একটা স্বাধীন দেশ আবার বিক্রি হয় কিভাবে? দেশ কিভাবে বিক্রি হয়? দেশ একটা যুদ্ধের মাধ্যমে আদায় করা হয়। একটা দেশকে কোনো কারণে কম্প্রোমাইজ করে কোনো দেশের পাশে থাকলে সেটাকে আনা যায়, নেওয়া যায়, কিন্তু এই যে দেশকে আমরা বিক্রি করে দিব, এটাকে আমরা বিক্রি করে কি করব? আমরা এত লাখ লাখ 30 লাখ শহীদকে আমরা শহীদের আত্মার বিনিময়ে তাদের আমরা এই দেশ পেয়েছি। আর অনেক মানুষের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য যারা কাজ করেছে, সবার কাজের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ডাকে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এক ডাকে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তখন কিছু প্রেতাত্মা, কিছু দুষ্টু লোক ছাড়া কারা এখানে বিরোধিতা করেছে? বিরোধিতা তো তেমন কেউ করেনি। ওই যে বিএনপি জোরদের মতো, তখন তারা বিএনপি ছিল না,
তারা অন্য নামে ছদ্ম ইয়েতে তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে, দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে তারা বিরোধিতা করেছে। সেই বিরোধিতা জের ধরে এখনো তারা মোদি কেন আসবে এই নিয়ে তাদের সমালোচনা। তো মোদি কি মন্দির কি মোদি না দেখলে কি মন্দিরের সাজসজ্জা চলে গেছে? মন্দিরের সম্মান কি চলে গেছে? মন্দিরের সম্মান তো ছিল। নিশ্চয়ই মোদি মনে মনে সম্মান করেছেন, তার মন্দিরে এত সুন্দর করে সাজানো হয়েছে, নিশ্চয়ই তিনি সম্মান করেছেন। তিনি যেখানে সময় নাই যতটুকু দরকার গিয়েছেন। আর এখানে যে এত বিরোধিতা, এত আন্দোলন, এত প্রতিবাদ, আবার রক্তাক্ত নাকি হয়েছেন, টিভিতে নাকি দেখায়নি, মোদিকেই দেখিয়েছে। কোথায় যে রক্তাক্ত এত হয়েছে তাহলে তো আমরা পরবর্তীতেও তো দেখতে পারতাম। মিডিয়া তো এত অসচেতন না। এখন তো মিডিয়া খুব যে কারোর পক্ষে কথা বলে তা না, কিন্তু মিডিয়া কিন্তু সবার পক্ষেই কথা বলে, সবারই বিপক্ষে কথা বলে। কাজে আমি মনে করি যেগুলো সব অযথা কথাবার্তা। মোদি আসছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ মোদি আসবে, এটা আমরা আশা করি। আমরা মোদি আসাতে আমাদের কোনো ক্ষতি হয় না, আমাদের ভালোই হয়। জননেত্রী শেখ হাসিনা যা ভালো বুঝেন দেশের জন্য তাই করেন, তাই করেছেন। কাজে মোদি মোদি করে আপনারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। আপনারা আসলে কোনো ইস্যু পাচ্ছেন না, এগুলো একটা ইস্যু সুবর্ণ জয়ন্তীতে আপনারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ধন্যবাদ সকলকে। রূপক দা, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকালকে আমরা প্রোগ্রাম করবো মধ্য প্রাচ্যের প্রবাসীরা কেমন আছেন। আমাদের সাথে থাকবেন একজন মাননীয় সংসদ সদস্য, থাকবেন সাবেক সংসদ সদস্য। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টায়, এই বিকাল 3টা থেকে আমন্ত্রণ রইল। একই সাথে আমরা বলতে চাই যে যারা আজকে অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, আমি একটু অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন। আপনার পরিবার থেকে শুরু করুন। কিভাবে আপনার পরিবারের রক্ষা আপনি নিজেই করতে হবে। নিজে সচেতন হন, নিজের পরিবারকে বাঁচান। কারণ হচ্ছে আমরা দেখেছি ইউকেতে এই কোভিড এর সচেতনতা না থাকার কারণে কি পরিমাণ মানুষ মারা গেছে। আপনারা মাস্ক ব্যবহার করুন, আপনারা সরকারের নিয়ম গুলা মেনে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ নিয়ে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।